আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দরা। এইচএসসি 21 ব্যাচের শিক্ষার্থীরা কিন্তু আমাদের ওয়ান শট ক্লাসগুলো থেকে অনেক বেশি উপকৃত হয়েছিল। তারা আমাদের এই ওয়ান শট ক্লাসগুলো করে কিন্তু তাদের বোর্ড এক্সামে বেশ ভালো মার্কস পেয়েছিল এবং অনেক ক্ষেত্রে হুবহু কমন পড়েছে। আজকে আমি রেজাল্ট করে তোমাদের জন্য নিয়ে এসেছি তারই ধারাবাহিকতায় ইংলিশ এই পার্টিকুলার সাবজেক্টের জন্য ওয়ান শট ক্লাসগুলো। আমাদের নাজমুস সাকিব এই পার্টিকুলার চ্যানেলে তোমরা আমাদের ইংলিশ এবং বাংলা এই দুইটা সাবজেক্টের ওয়ান শট ক্লাসগুলো পেয়ে যাবে। এবং আরেকটা মজার ব্যাপার, এই ভিডিওগুলো যখন আমরা করছি আমরা কিন্তু তোমাদের উপকারের জন্য করছি, অর্থাৎ ভিডিওগুলো করতে কিন্তু অনেক রিসার্চ করতে হচ্ছে এবং অনেক কষ্ট করতে হচ্ছে। সো একটাই রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে যখন আমরা ভিডিওগুলো দেখছি তখন আমরা একটা ভিডিওতে লাইক দিয়ে দিব, যাতে করে তোমার মতো আরো বহু শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে। চাইলে তোমরা ভিডিওটি শেয়ারও করতে পারো তোমাদের বন্ধুদের সাথে। সো আমরা আজকে যে পার্টিকুলার ক্লাসটা শুরু করতে যাচ্ছি, এই ক্লাসটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের উপর। অর্থাৎ আমরা ইংলিশের যতগুলো টপিকস আছে সবগুলো টপিকস আমরা কি করব, এই ওয়ান শট ক্লাসগুলোর মাধ্যমে পড়িয়ে দেব তোমাদেরকে। তোমাদের একটাই কাজ থাকবে, খাতা কলম নিয়ে বসে পড়া এবং যে কোনো প্রবলেমে কি করা, আমাকে এই ইউটিউবের ভিডিওটার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দেওয়া, যাতে করে ভাইয়া তোমাদেরকে অ্যান্সার করে দিতে পারি। তাহলে দেখো, আজকে আমরা মোট 20টা কোশ্চেন সলভ করব। 20টা কোশ্চেন সলভ করার মাধ্যমে আমাদের রাইট ফর্মস অফ ভার্বসের যত প্রকার প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে আমরা কি করব, কাটিয়ে ওঠার চেষ্টা করব। এবং একটা জিনিস মনে রাখবে, রাইট ফর্মস অফ ভার্বস অনেক প্রবলেম তোমাদের থাকতেই পারে, তবে প্রবলেমগুলো যদি তোমরা সলভ করতে চাও তবে একটা কাজই করতে হবে, আগে কোশ্চেনটা বুঝতে হবে এবং কোশ্চেনটা বুঝে ভার্বের ফর্ম কি হতে পারে, তার সাথে কি মেকানিজম আছে সেটা একটু লিখে লিখে পড়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা প্রথম যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা সলিউশন করা শুরু করে দেই। মনে রাখবে, এই রাইট ফর্মস অফ ভার্বসে তোমাদের মার্কস কত থাকবে, তোমাদের এক্সামে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসে 5 মার্কস থাকবে। তোমরা জানো যে এইচএসসি 22 শিক্ষার্থীরা তোমাদের জন্য কিন্তু শর্ট সিলেবাসে মাত্র 6টা গ্রামাটিক্যাল আইটেম দেওয়া হয়েছে এবং এই 6টা গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে রাইট ফর্ম অফ ভার্বস একটি, যেখানে 5 মার্ক তুমি পাবে। এখানে এই যে পার্টিকুলার হেডিংটা, এই টাইটেলটা কি হবে দেখো, এই টাইটেলটা হবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। কি থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ রাইট ফর্ম অফ ভার্বস। কি থাকবে, উইথ রাইট ফর্ম অফ ভার্বস। তাহলে আমরা শুরু করি। A poor man was once dash in a jail although he dash no wrong. যখনই আমরা একটা সেন্টেন্স পড়ব তখনই আমরা কি দেখব, কিছু ব্ল্যাঙ্কস দেওয়া আছে, মানে খালি ঘর। তাহলে আমরা কি করব, ওই সেন্টেন্সে একটা স্পেশাল ওয়ার্ড চুজ করব বা টেন্সটা কেমন দেখার চেষ্টা করব। তাহলে খেয়াল করো, এখানে ওয়াজ আছে যেটা হচ্ছে ভার্বের কি পাস্ট ফর্ম, আবার দেখো একটা ওয়ার্ড আছে ওয়ান্স, এটা বারবারই পরীক্ষায় আসে। সো ওয়ান্স থাকলে তুমি বুঝে নিবে যে এরপরে কি ফর্ম বসবে, ভার্বের পাস্ট ফর্ম বসবে। তাহলে বলো তো এটা কি হবে, পুটই হবে। কারণ কি, এই ধরনের যে ভার্বগুলো আছে এদের 3টা ফর্মই একই হয়। এরকম আরো একটা ভার্ব আছে রিড, আমরা বলে থাকি রিড, রেড, রেড, ঠিক আছে। তাহলে a poor man was once put in a jail although, মনে রাখবে এই ক্লজটা বা বাক্যাংশটা যেভাবে যাবে এর পাশের বাক্যাংশটাও ঠিক একই ভাবে যাবে। তাহলে although he did no wrong, কেন বলো তো ভাইয়ারা, কারণ যে টু ডু ভার্ব আছে, এই টু ডু ভার্বের যে V2টা, তার মানে ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে এইটা। তারপরের লাইনে যাই, আফটার আ লং টাইম। কি মনে হচ্ছে, আমরা অলরেডি বুঝতেই পারছি যে এই পুরো ঘটনাটা পাস্ট টেন্সে ব্যাখ্যা করা আছে। তাহলে তুমি যদি একটু বুঝতে পারো যে এটা পাস্ট টেন্সে ব্যাখ্যা করা আছে, তাহলেই কিন্তু তুমি মোটামুটি ধরে ফেলতে পারবে যে না, এই পার্টিকুলার কোশ্চেনটা আমি ফুল মার্কস পাবো। আফটার লং টাইম দ্য কিং অফ দ্য স্টেট, তার মানে কি, ওই যে স্টেটটার যে কিং আছে সেই কিং কি করেছে, ড্যাশ দ্য জেল। আচ্ছা, তুমি জানো এই জেলগুলো কি, এই জেলগুলো হচ্ছে কয়েদি রাখার জন্য। যখন একটা রাজা রাজ্যে এরকম জেল রাখে, বুঝতে হবে হয়তোবা ওই জেলে ওই রাজা কি করে, ওই জেলে ওই রাজা হচ্ছে এমন কিছু কয়েদিকে রাখে যারা তার রাজ্যের জন্য হুমকি স্বরূপ। তাহলে দ্য কিং অফ দ্য স্টেট ড্যাশ দ্য জেল, সে কি করেছিল, সে জেলটা ভিজিট করেছিল। তাহলে ঘটনাটা কিসে আছে, ঘটনাটা পাস্ট ফর্মে আছে। অনেক বইয়ে ভিজিটেড এই উত্তরটা দেওয়া থাকে,
আবার অনেক জায়গায় হ্যাড ভিজিটেড এই উত্তরটাও দেওয়া থাকে। সো অনেকে আমাকে কোশ্চেন করে ভাইয়া কোনটা লিখবো, কোনটা লিখলে সঠিক হবে? ভাইয়া যে কোনো একটা লিখো সেটাই সঠিক হবে, অর্থাৎ তুমি শুধু V2 লিখলেও সেটা সঠিক হবে, আবার তুমি হ্যাড প্লাস V3 লিখলেও সেটাও সঠিক হবে। তাহলে দ্য কিং অফ দ্য স্টেট হ্যাড ভিজিটেড দ্য জেল and the man told him that he was innocent but a case, এখানে একটা ঘটনা ঘটে। রাইট ফর্ম অফ ভার্বসে এই প্রবলেমটা সবাই ফেস করে। ভাই কোন প্রবলেমটা? ভাই এই প্রবলেমটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসে কি অ্যাক্টিভ ভয়েস আসবে নাকি প্যাসিভ ভয়েস আসবে, এটা নিয়ে অনেকে টেনশনে ভোগেন। সো তোমাকে একটু মাথায় রাখতে হবে যে ভার্বের ফর্মটা যে কোনো ফর্মেটে হতে পারে। ভার্বের ফর্মটা কি হতে পারে? ভার্বের ফর্মটা অ্যাক্টিভ হতে পারে, ভার্বের ফর্মটা প্যাসিভ হতে পারে। তাহলে দেখো এখানে কি আছে, একটা কেস ওই লোকটার উপর কি করা হয়েছিল, চার্জ করা হয়েছিল। তার মানে আ কেস ওয়াজ প্যাসিভ মুড হবে, কি হবে? ওয়াজ প্লাস V3। তাহলে এখানে V3টা কি? ফাইলড। আ কেস ওয়াজ ফাইলড এগেইনস্ট হিম বাই সাম অফ হিজ এনিমিজ। দেখো এই যে বাইটা দেখলে তুমি বুঝতে পারবে যে এখানে আলটিমেটলি কি হবে, প্যাসিভ মুডে হবে। আরেকটা জিনিস খেয়াল করো, দ্য কিং ড্যাশ প্রাইভেটলি। এখন যখন রাজা শুনতে পারলো এরকম একটা ঘটনা, সে কি করলো? ইনকোয়ারি কমিশন পাঠালো। তাহলে এই ইনকোয়ারি কমিশন কি করলো? এই ইনকোয়ারি কমিশন হচ্ছে ইনকোয়ার্ড করলো। তাহলে ঘটনাটা কিভাবে ঘটতেছে বলো? ঘটনাটার ফ্লোটা কি? ঘটনাটার ফ্লোটা হচ্ছে সব পাস্ট ফর্মে। তাহলে এখানেও আমরা পাস্ট ফর্মটা ইউজ করব। দ্য কিং ইনকোয়ার্ড প্রাইভেটলি, এই প্রাইভেটলি ওয়ার্ডটা কিন্তু একটা অ্যাডভার্ব, এন্ড ড্যাশ দ্যাট। তাহলে ফাইন যেটা আছে আমরা কিভাবে চিন্তা করব? এইভাবে দেখবো V1 V2 V3। তাহলে ফাইন্ড হচ্ছে V1, তাহলে এটার V2 কোনটা বলো তো সবাই? ফাউন্ড। এটার V2 কোনটা? এটার V2 হচ্ছে ফাউন্ড, পেয়েছিল। তাহলে এন্ড ফাউন্ড দ্যাট ইট ওয়াজ ট্রু। রাজা কিন্তু পেয়ে গেল যে হ্যাঁ এটা তো সত্য। হি ড্যাশ দ্য ম্যান, তাহলে সে কি করেছিল? গিভ করেছিল। আমি জানি যে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ভাইয়া আমি এখানে গিফট লিখে দিব, আমাকে মার্কস দিবে না? না দিবে না। কেন দিবে না? কারণ পুরো ঘটনাটাই পাস্ট ফর্মে আছে। তাহলে কি লিখতে হবে? গেভ লিখতে হবে। সবাই বলো কি লিখতে হবে? গেভ লিখতে হবে। হি গেভ দ্য ম্যান সাম মানি অ্যান্ড সেট হিম ফ্রি। হি ওয়েন্ট স্ট্রেট টু দ্য মার্কেট, সে মার্কেটে যাওয়া শুরু করলো ইন আ শপ দেয়ার ওয়াইল্ড বার্ড। দেখো এই এইচ নাম্বারটা তোমরা আমাকে একটু লিখে জানাও কমেন্ট সেকশনে যে এই এইচ নাম্বারটা কি হতে পারে, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু নো যে এই এইচ নাম্বারটার উত্তর তোমরা দিতে পারো কিনা। তাহলে হি সেড টু দ্য শপকিপার, আই উইশ টু বাই অল দ্য বার্ডস অফ ইউর শপ, দিস বার্ডস আনজাস্টলি। এখন বোঝার চেষ্টা করো, অনেক ক্ষেত্রে সাবজেক্টে এই জিনিসটা দেখো, দিস বার্ডস, এই দিস হচ্ছে আলটিমেটলি একটা কি? প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এখানে নাউনের আগে বসার কারণে দেখো একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে থাকে। তাহলে এই বার্ডস কিন্তু প্লুরাল নাউন। সো এই প্লুরাল নাউনের আগে এই দিস হচ্ছে একটা প্লুরাল কি? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, মনে রেখো। তাহলে দিস বার্ডস আনজাস্টলি, বাবা এই আনজাস্টলি কি জানো? এই আনজাস্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এখানে কি হবে? এইখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে দিস বার্ডস আনজাস্টলি আর ইমপ্রিজন্ড, কেন? তার কারণ হচ্ছে এদেরকে বন্দি রাখা হয়েছে। এটাও সেই কোন ফর্মে আছে? প্যাসিভ ফর্মে আছে। এন্ড আই লাইক টু, দেখো ভার্বের আরেকটা ফর্ম আছে যেটাকে বলা হয় ইনফিনিটিভ। তাহলে এখানে আমরা টু প্লাস ভার্বের কোন ফর্ম বসাবো? এই বেস ফর্ম বসাবো। বেস ফর্মটা কি জানো ভাইয়া? বেস ফর্মটা হচ্ছে ভার্বের সেই ফর্ম যেই ফর্মের সাথে কখনো এস ইএস এগুলো যুক্ত হয় না। তাহলে এখানে যেই জিনিসটা লেখা আছে না ওটাই তুমি লিখে দিবে। তার মানে অ্যান্সার হবে সেট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে সেট। তাহলে আমরা একটা কোশ্চেন আস্ক করেছিলাম না? কোশ্চেনটা কি ছিল? এইচ নাম্বারটার উত্তর কি হবে? সো এইচ নাম্বারটার উত্তর হবে কি? ওয়াইল্ড বার্ডস, তাই না? তাহলে ওই শপে ওয়াইল্ড বার্ডস গুলোকে কি করা হয়েছিল? তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, আটকে রাখা হয়েছিল। সো আমরা এখন একটু জায়গা করে নেই, জায়গা করে কি করি? এই এইচ নাম্বারটার উত্তরটা লিখে দেই, এইচ নাম্বারটার উত্তরটা লিখে দেই। এই এইচ নাম্বারটার উত্তর হবে যে এই যে দেখো ওয়াইল্ড বার্ডস,
ওয়াইল্ড বার্ডস, বুঝছো, বন্য যে পাখিগুলো আছে তাদেরকে জোর করে আটকে রেখেছে। তার মানে তারা নিজেরা তো নিজেদেরকে আটকে রাখবে না, তাই নিজেরা যেহেতু নিজেদেরকে আটকে রাখবে না, তাই তোমাকে উত্তরে লিখতে হবে ওয়্যার কেপ্ট। কি লিখতে হবে উত্তরে? এই যে কিপ আছে, কেপ্ট হচ্ছে এই যে V3, ওয়্যার কেপ্ট হয়ে গেল তোমার উত্তর। ঠিক আছে, হয়ে গেল তোমার উত্তর। তাহলে these birds unjustly are imprisoned and I like to set them free and ultimately এইখানে wild birds এর সাথে উত্তরটা কি হবে? were kept হবে। যারা যারা সঠিক উত্তর লিখেছো তাদেরকে থামস আপ। তাহলে আমাদের একটা মোটামুটি শেষ, তাই না? একটা মোটামুটি শেষ। আমরা পরেরটায় চলে যাই, পরেরটাও একই টাইপের, মনে রাখবে পরেরটা হচ্ছে কি একই টাইপের। পরেরটা কি একই টাইপের বলতে ভাইয়া, একই টাইপের বলতে বোঝাচ্ছি আলটিমেটলি ভাইয়া একই টাইপের বলতে বোঝাচ্ছি যেই ধরনের প্যাসিভ এবং অ্যাক্টিভ মুড প্লাস হচ্ছে এই যে আমাদের পাস্ট ফর্ম গুলো ছিল, এই সবগুলো মিলিয়ে আমরা এখন এই কোশ্চেনটাও দেখতে পারবো। তাহলে দেখো এই কোশ্চেনে কি আছে আবারও খেয়াল করো। when মানেই হচ্ছে টাইম, মাথায় লিখে রাখো এবং এটা তোমার খাতায়ও লিখে রাখো, মাথার ভিতরেও লিখে রাখো আর খাতার মধ্যেও লিখে রাখো। when equals to টাইম, যখনই কোন একটা সেন্টেন্সে when থাকবে তুমি বুঝে নিবা সময়ের কথা বলা হচ্ছে। when I was a child, যখন আমি একজন কি ছিলাম? যখন আমি একজন শিশু ছিলাম। I dash afraid of the dark, অনেকে এই জিনিসটা বুঝতে চায় না ভাইয়া এই জিনিসটা কি। এটা কিন্তু ক্লাস 9-10 আমরা পড়েছি। এই জিনিসটা হচ্ছে টু বি ভার্ব। এই জিনিসটা কি? টু বি ভার্ব, এক ধরনের অক্সিলারি ভার্ব। কি ভার্ব? এক ধরনের অক্সিলারি ভার্ব। তাহলে ভাইয়া when I was a child, I হচ্ছে আমার ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানেও আমি উত্তর লিখে দিব was। কি লিখে দিব? আমাদের উত্তরটা was লিখে দিব। তাহলে when I was a child, I was afraid of the dark, I dash to sleep with a light on। এখন একটু চিন্তা করো, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, ঠিক আছে? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এই যে লাইনটা তুমি বললা and I dash to sleep with a light on। এখন দেখো আমার চারপাশে কিন্তু লাইট আছে, তাই না? একটা অভ্যাস কি, যখন ছোট ছিলাম আমি না আলো না থাকলে ভয় পেতাম, আমার অন্ধকার দেখলেই ভয় লাগে, আমার নিজেরও লাগতো। তাহলে এটা হচ্ছে একটা অভ্যাস। আর যখনই অভ্যাসের কথা আসবে তখন তুমি এই ইউজ টু কি করবা? এই ইউজ টু ইউজ করবা এবং তারপরে ভার্বের বেস ফর্ম। এই ইউজ টু দেখে আরেকটা কথা মনে পড়লো, আমরা কিন্তু 21 ব্যাচের শিক্ষার্থীদেরকে একটা জিনিসে ইউজ টু করে ফেলেছিলাম। সেটা কি? যে আমাদের যে ভার্সিটি স্পেশাল প্রোগ্রামটা ছিল সেখানে প্রায় 13,000-এর বেশি শিক্ষার্থী তারা কিন্তু আমাদের সাথে এই ক্লাসগুলো করে একদম ইউজ টু হয়ে গিয়েছিল যে কিভাবে এক্সাম দিবে, কিভাবে তারা পড়াশোনা করবে। সো তোমরাও যদি এই ইউজ টু হতে চাও তাহলে তোমরাও কিন্তু জয়েন করে ফেলতে পারো আমাদের স্পেশাল ভার্সিটি প্লাস গুচ্ছ প্রোগ্রামে। এবং এই পার্টিকুলার প্রোগ্রাম সম্পর্কিত সকল ডিটেলস পেয়ে যাবো কোথায়? কমেন্ট সেকশনে অথবা ডেসক্রিপশনে। সো ভুলো না কিন্তু ইউজ টু হতে হলে কি করতে হবে? চলে আসতে হবে। তাহলে দেখো, তাহলে ইউজ টু আমরা কখন ইউজ করব? ইউজ টু আমরা তখনই ইউজ করব যখন আমরা দেখব কোনো একটা ঘটনা আমি বারবার করতেছি, বারবার ফিল করতেছি, বারবার দেখতেছি, আমার এই ঘটনাটা আমাকে কি করতে হচ্ছে? এই ঘটনাটা আমাকে ভাবাচ্ছে। তাহলে when I was a child, I was afraid of the dark, I used to go to sleep with a light on। ওকে, even then I feared। খেয়াল করো এই feared ওয়ার্ডটা কি? দেখো এই যে feared ওয়ার্ডটা, এই feared ওয়ার্ডটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে I feared that monsters। আচ্ছা, monsters মানে হচ্ছে কারা? monsters মানে হচ্ছে ওই যে কি ভূত প্রেত, তাদের কথা বলা হচ্ছে। তাহলে monsters dash in through my bedroom window। ধরো এটা হচ্ছে একটা রুম, এই রুমটাই হচ্ছে বেডরুম। এখন বেডরুমে কি থাকে? এরকম কিছু উইন্ডো থাকে, তাই না? তো এখন আমি যখন বেডরুমে ঘুমাতাম একা একা, তখন আমি ভাবতাম যে মনস্টাররা হয়তো আমার এই বেডরুম উইন্ডো দিয়ে চলে আসতে পারে। তাহলে এই যে ভাবতাম না, এখানে আমরা কি করতে পারি? আমরা মোডাল ভার্ব ইউজ করতে পারি। কি করতে পারি? আমরা মোডাল ভার্ব ইউজ করতে পারি। হ্যাঁ, মোডাল ভার্বের কাজটা কি আমি বলে দিচ্ছি, যে মোডাল ভার্বগুলো হচ্ছে স্পেশাল কাইন্ড অফ ভার্বস, যে ভার্বসগুলো হচ্ছে তোমার সিচুয়েশনকে কি করে? এই সিচুয়েশনটাকে
ডেসক্রাইব করতে হেল্প করে। সো এরকম একটা মোডাল ভার্ব হিসেবে আমরা বসাতে পারি এখানে মাইট কে। কোনটা? এই মাইট ভার্বটা ইউজ করতে পারি। অর্থাৎ আমার মনে হতো হয়তোবা, এই যে হয়তোবা, এই যে একটা প্রবাবিলিটি, হয়তোবা ক্লাইম্ব ইন থ্রু মাই বেডরুম, তাহলে মাইটের পর সবসময় কি হবে? বেস ফর্ম অফ দ্য ভার্ব হবে। তার মানে একটা জিনিস তোমরা খাতায় লিখে নাও, সেটা হচ্ছে মোডাল ভার্ব প্লাস মেইন ভার্ব। মোডাল ভার্ব প্লাস কি? মেইন ভার্ব। এইটুক মাথায় নিয়ে নাও, এইটুক মাথায় নিয়ে নাও যে মোডাল ভার্বের পরে মেইন ভার্ব বসেন। আরেকটা জিনিস মাথায় নিয়ে নাও, খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি চাইলে একটা মোডাল ভার্ব লিখতে পারো অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তুমি চাইলে একটা মোডাল ভার্ব কি করতে পারো? লিখতে পারো। সো এটা তুমি ভুলো না, ঠিক আছে? এটা তুমি ভুলে যেও না। তাহলে দেখো, এভরি সাউন্ড আই ড্যাশ, তাহলে ঘটনাটা বুঝতেই পারছো যে ঘটনাটা পুরাতন, আমি শুনেছিলাম, শুনতাম, তাহলে সবগুলো হচ্ছে পাস্ট ফর্মে আছে। তাহলে এখানে হিয়ার আছে, এটার পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। এই যে V2, এভরি সাউন্ড আই হার্ড স্ট্রাক ফিয়ার ইনটু মি, অর্থাৎ আমার ভেতরে ভয় নিয়ে যেত, ভয় ঢুকিয়ে দিত। তারপরে কি আছে দেখো, অফেন। অফেন হচ্ছে একটা অ্যাডভার্ব। অফেন কি? একটা অ্যাডভার্ব। অফেন আই ran away from the room and dash on the floor at the foot of my parents bed, তার মানে প্রায় সময় আমি কি করতাম? আমি রুম থেকে দৌড়ে বের হয়ে যেতাম, বের হয়ে কি করতাম? এবং আমি কি করতাম? আমি হচ্ছে ঘুমিয়ে পড়তাম। কোথায়? স্লেপ্ট। এই যে SLEPT, তার মানে এটাও হচ্ছে আমাদের ভার্বের পাস্ট ফর্ম। and slept on the floor at the foot of my parents bed. now that I, খেয়াল করো এখানে যখন নাও ওয়ার্ডটা এসেছে, এখন কিন্তু একটা টুইস্ট এসেছে। কি এসেছে? টুইস্ট এসেছে। টুইস্টটা কি? টুইস্টটা হচ্ছে এতক্ষণ যা পড়তেছিলাম সব কিছু পাস্ট ফর্মে ছিল, সব কিছু ঘটনা পাস্টে হচ্ছিল। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এখন হচ্ছে বর্তমানে কিছু একটা ঘটছে। সো নাও দ্যাট আই am, মনে থাকবে ডিয়ার স্টুডেন্টস? মনে থাকবে তো? নাও দ্যাট আই am almost 20 I obviously do better than what I dash as a child, তার মানে আমি অবশ্যই বেটার কিছু করি যেটা কিনা আমি একদা করে থাকতাম। ওই যে করে থাকতাম, অভ্যাসগত ব্যাপার। তাহলে কি ইউজ করতে হবে? ইউজ টু ইউজ করতে হবে। মনে থাকবে তো? লিখে রাখো খাতার ভিতরে। তাহলে I used to do as a child, however I dash still scared of bedtime, তাহলে আবারও এখানে বি আছে, এটার মতো তুমি am লিখে দিবা। পরীক্ষার হলে কি লিখবা? am লিখে দিবা। I am still scared of bedtime, I have dash alone and I still keep a tiny night light on, তাহলে কি আছে বলো তো এখানে? বলো তো এখানে কি আছে আমাকে বলো। I have dash alone, এখানে have আছে না? খেয়াল করো এখানে have আছে না? মনে রাখবে আমাদের যে পারফেক্ট টেন্স গুলো আছে, এই পারফেক্ট টেন্স গুলোতে ভার্বের যে ফর্মটা বসে, সেই ফর্মটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে I have slept alone, আবারও কি হবে? এই যে এটা হবে I have slept alone and I still keep a tiny light on, and before I go to bed I double check, দুইবার করে চেক করে, I double check every door and every window to make sure that they dash locked, they are locked। বলো বলো তাহলে কি ইজিলি আমরা বুঝতে পারলাম ব্যাপারগুলো, যে কিভাবে একটা পার্টিকুলার কোশ্চেনের ট্রানজিশন আসে, কিভাবে আমরা অ্যান্সার গুলো লিখতে পারি। এবং দেখো ইফ দে আর লকড, তার মানে তারা কি লাগানো আছে কিনা, অর্থাৎ দরজাগুলো লাগানো আছে কিনা আমি সেই ব্যাপারটা দেখে নিই, এখানে তাই ব্যাখ্যা করা হয়েছে। তাহলে আমরা এইভাবে করে বুঝতে পারি যে আমাদের এই যে পার্টিকুলার যে কোশ্চেনগুলো আসে, এই কোশ্চেনগুলোকে আমরা যদি একটু বুঝে শুনে ধীরে সুস্থে কি করতে পারি? অ্যান্সার করতে পারি, তাহলেই মোটামুটি আমাদের কাজ হয়ে যায় এবং আমরা দেখতে পারি যে আমরা অ্যান্সারগুলো সুন্দর মতো লিখতে পারি। ঠিক আছে, আমরা অ্যান্সারগুলো কি করতে পারি? সুন্দর মতো লিখতে পারি। ঠিক আছে, তাহলে এখন জিনিসটা খেয়াল করো, খেয়াল করো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারতাম। এই যে I have slept alone and I still keep a tiny light on, এখন ব্যাপারটা হচ্ছে আমি চাইলে এখানে কি করতে পারতাম? এই প্রেজেন্ট পারফেক্ট এটা ইউজ করতে পারতাম। এটা করলে আমরা সেন্টেন্সটাকে এভাবে বোঝাতে পারি যে আমি এরকম করেই বসবাস করে থাকি বা আমি এমনি ঘুমিয়ে থাকি and আমি এখনো একটা লাইট অন রাখি। তবে চাইলে আমরা কি করতে পারি? আমরা এখানে ইনফিনিটিভের ইউজটা করতে পারি।
ইনফিনিটিভের ইউজটা করতে পারি। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখবা এখানে লেখা আছে আই হ্যাভ টু স্লিপ অ্যালোন, আমাকে একাই ঘুমাতে হয়। সো এটা কিন্তু একটু ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? কারণ সাধারণত আমরা দেখে থাকি যে এই যে ইনফিনিটিভের ইউজটা, আমরা ইনফিনিটিভের ইউজটা শুধুমাত্র এমন এক জায়গায় করি যে জায়গায় আমরা বাধ্যগত বা করতেই হবে। হ্যাভ টু মানে কি জানো? হ্যাভ টু মানে হচ্ছে করতেই হবে, মাস্ট। মাথায় রেখো, হ্যাভ টু ইকুয়ালস টু মাস্ট। হ্যাভ টু ইকুয়ালস টু কি? হ্যাভ টু ইকুয়ালস টু হচ্ছে মাস্ট। সো এই যে সিচুয়েশনগুলো, এগুলো একটু বুঝে বুঝে উত্তর দিতে হয়, কারণ তোমার উত্তর এক এক ভাবে দেওয়া থাকতে পারে, বাট তোমাকে কি করতে হবে? সঠিক উত্তরটা বের করে নিতে হবে। ওকে, তাহলে এটা মোটামুটি ক্লিয়ার? সবাই বলো এটা মোটামুটি ক্লিয়ার, রাইট? কমেন্টসে আমাকে জানাবা, কমেন্টসে আমাকে জানাবা যে এটা তোমাদের ক্লিয়ার কিনা, এটা তোমাদের কি কিনা, এটা তোমাদের ক্লিয়ার কিনা। তাহলে এখন আসো, এখন আমাদের আরেকটা কোশ্চেন আমরা সলভ করব। আরেকটা কোশ্চেন আমাদের কয় নাম্বার কোশ্চেন? এটা আমাদের 3 নাম্বার কোশ্চেন। এটা আমাদের কয় নাম্বার কোশ্চেন? 3 নাম্বার কোশ্চেন। তাহলে দেখো এখানে কি আছে, ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিইং। তার মানে মানুষকে বলা হচ্ছে সামাজিক এবং কি যৌক্তিক প্রাণী। খুবই কমন কথাবার্তা। দেখো যখন তোমরা এই ধরনের কোশ্চেনগুলো পাবে, তোমরা এই ধরনের কমন লাইন্সগুলোই বারবার পাবে, কমন টাইপ অফ স্টোরি পাবে। সো স্টোরি মুডগুলো না যত বেশি পড়বে তত ইজিলি তুমি কি করতে পারবে, তত ইজিলি তুমি আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ তুমি বুঝতে পারবে যে কি হচ্ছে। তাহলে ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড rational being. He dash freedom of choice, thought and expression. এখন এখানে একটা ঘটনা ঘটে, তুমি চাইলে এখানে অ্যান্সারটা কি লিখতে পারো যে he has কেন? এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে এই টু হ্যাভ ভার্ব হিসেবে ভার্বের প্রেজেন্ট ফর্মে হ্যাজ বসে। তাহলে হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস, তুমি লিখতে পারো, কি লিখতে পারো? হি হ্যাজ ফ্রিডম অফ চয়েস, থট এন্ড এক্সপ্রেশন। আবার কোনো কোনো ক্ষেত্রে একটু আগে যেমন বললাম হি শুড হ্যাভ, কি হতে পারে? হি শুড হ্যাভ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন। এখানে শুড হচ্ছে কি? তার থাকা উচিত বোঝাতে ব্যবহৃত হয়েছে। এই শুড হচ্ছে মোডাল ভার্ব। শুডটা কি বলো তো সবাই? শুড হচ্ছে মোডাল ভার্ব, আর এটা হচ্ছে সেখানে আলটিমেটলি কার মতো কাজ করছে? মেইন ভার্বের মতো। তাহলে দেখো একটা অ্যান্সার কিন্তু যে শুধুমাত্র একভাবেই লেখা যায় বা একভাবেই তুমি লিখবা এমন কিন্তু না। অ্যান্সারের কি থাকতে পারে? এরকম ডিফারেন্স থাকতে পারে। কি থাকতে পারে? এরকম ডিফারেন্স থাকতে পারে। তাহলে দেখো পরের টাইপ বাট এভরিবডি শুড। তাহলে আমরা একটা জিনিস শিখেছি, মোডাল ভার্বের পরে দুইটা জিনিস হয়। দেখো মোডাল ভার্বের পরে যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে মোডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে। কি ফর্ম বসে? ভার্বের বেস ফর্ম বসে। আর 2 নম্বর জিনিস কি হয়? যদি মোডাল ভার্বের পরে প্যাসিভ মোডে থাকে। কোন মোডে থাকে? প্যাসিভ মোডে থাকে। তাহলে প্যাসিভ মোডে থাকলে যেটা হয় সেটা হচ্ছে আমরা দেখি যে কোনো একটা মোডাল ভার্বের পরে বি যুক্ত থাকে প্লাস V3। এই কথাটা মনে রেখো, অবশ্যই তাদের আগে মোডাল ভার্ব আছে। তাহলে এভরিবডি শুড ড্যাশ দ্যাট হি ইজ নট দ্য অনলি পারসন ইন এ সোসাইটি। এখানে স্ট্রেট ফরওয়ার্ড লাইন, তাই আমরা কি করব? শুডের পরে কনসিডার লিখে দিব। আমরা কি লিখে দিব? শুডের পরে আমরা কনসিডার লিখে দিব। দ্যাট উইল বি মোর দেন এনাফ। আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এভরিবডি শুড কনসিডার দ্যাট হি ইজ নট দ্য অনলি পারসন ইন এ সোসাইটি, দেয়ার ড্যাশ মেনি পারসনস। খেয়াল করো এটা হচ্ছে সবচেয়ে কমন, এবং এটা শুধুমাত্র রাইট ফর্ম অফ ভার্বসে যে আছে তা না, কিন্তু এটা কিন্তু তোমাদের গ্যাপ ফিলিং উইথ স্পেশাল ওয়ার্ডস এন্ড ফ্রেজেস এই পার্টিকুলার টপিকেও আছে। তার মানে এই যে তোমার দেয়ারটা, খেয়াল করো এই যে দেয়ারটা, এই দেয়ারটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি অ্যাডভার্ব, ঠিক আছে? এটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে থাকি। কি বলে থাকি? ইন্ট্রোডাক্টরি দেয়ার। কেন বলে থাকি? কারণ এটা সেন্টেন্সে একটা লাইন শুরু করেছে, রাইট? মানে সেন্টেন্সটা শুরু করেছে। সো এরকম একটা টেক্সটের একটা লাইন শুরু করেছে। সো দেয়ার ড্যাশ মেনি পারসন। কিভাবে শিখবো? দেখো দেয়ারের পরে টেকনিকটা দেখে নাও। দেয়ারের পরে এখানে কোন ভার্ব বসবে এটা নির্ভর করবে এটার কিসের উপর? এটা নাউনের উপর। কিসের উপর? এটা নাউনের উপর। তাহলে খেয়াল করো এখানে মেনি হচ্ছে নাউনটাকে কি করছে? মডিফাই করছে। এটা একটা ডিটারমিনার। এই যে মেনি, মাচ, ঠিক আছে, এই ওয়ার্ডস গুলো কি? ডিটারমিনার। নাউনের যে প্রকারভেদ আছে কাউন্টেবল, আনকাউন্টেবল। সো কাউন্টেবল নাউনের সাথে মেনি বসে আর আনকাউন্টেবল নাউনের সাথে মাচ বসে। এগুলো তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশনে কাজে লাগবে। তাহলে দেয়ার ড্যাশ মেনি পারসনস আছে, তার মানে প্লুরাল। তাহলে এখানে কি অ্যান্সার হবে? এখানে অ্যান্সার
অ্যান্সার হবে আর। দেয়ার আর মেনি পারসন, ঠিক আছে? তার মানে এই দেয়ার এর পরে নাউন যদি প্লুরাল হয় তাহলে ভার্বও প্লুরাল হবে, দেয়ার এর পর যদি নাউন সিঙ্গুলার হয় তাহলে ভার্বও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে দেয়ার আর মেনি পারসনস ইন দ্য সোসাইটি অ্যান্ড দে ড্যাশ দ্য সেম রাইট। আচ্ছা, এখানে দে আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে এখানে যেই জিনিসটা দেওয়া আছে সেটাই বসবে, যেহেতু এখানে পুরোটাই প্রেজেন্ট ফর্মেই আছে। তাহলে দে হ্যাভ দ্য সেম রাইট দ্যাট ওয়ান। এখানে একটা ব্যাপার আছে, এই যে ওয়ান না, এই ধরনের জিনিসগুলো পরীক্ষায় বেশি বেশি আসবে, এগুলো পরীক্ষায় বেশি বেশি আসবে। তার মানে এই যে ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, এই জিনিসগুলো তোমরা কি করবা? দেখবা যে পরীক্ষায় বেশি বেশি আসতেছে। তাহলে এই ওয়ানের পরে সবসময় যদি এটা প্রেজেন্ট ফর্মে কিছু লিখি তাহলে মনে রাখতে হবে কোন ফরম্যাটে বসবে। লিখে রাখো খাতার মধ্যে V1 প্লাস এস বা ইএস শব্দ অনুযায়ী। তাহলে ওয়ান, এই যে আমার এক্সপেক্ট আছে, এটা হয়ে যাবে কি? সবাই লিখি এক্সপেক্টস। কি লিখবো? এক্সপেক্টস। তাহলে আমি তোমাদেরকে একটা করতে দিই, আমাকে কমেন্টসে জানাও তো, আমাকে কমেন্টসে জানাও এটার উত্তর কি হবে। everybody dash, everybody dash his or her country। সবাই এটা আমাকে কমেন্টে জানাও। তাহলে দেখো পরের অংশটা কি? পরের অংশটা হচ্ছে সো টু। এখন মজার ব্যাপারটা কি? একটু আগে আমরা পড়েছিলাম তাই না? এই যে টু, এটা হচ্ছে কি? একটা স্পেশাল ফর্ম। এটা হচ্ছে একটা স্পেশাল ফর্ম, ইনফিনিটিভ। এটার নাম কি? এটার নাম হচ্ছে ইনফিনিটিভ। তাহলে এই যে ইনফিনিটিভ ফর্মটা, এই টু এর পরে ভার্বের কোন ফর্ম বসবে? দ্রুত লিখে দিব, এগুলো লিখতে আমাদের 5 সেকেন্ডসও লাগবে না, তাই না? সো টু ফর্ম আ পিসফুল সোসাইটি one should be watchful to see that others' rights are not violated. Every citizen must, খেয়াল করো, every citizen must, এখানে must আছে, must হচ্ছে একটা মোডাল ভার্ব। তাহলে মোডাল ভার্বের পরে যেন ভার্বের কোন ফর্ম বসে বলো তো? ভার্বের বেস ফর্ম বসে। তাহলে এখানে যে ফর্মটা আছে বেস ফর্ম মানে যেখানে কোনো এস ইএস কিছু যুক্ত হবে না। তাহলে অ্যানসারটা কি লিখবো বলো? অ্যানসারটা লিখবো কাল্টিভেট। অ্যানসার কি লিখবো? কাল্টিভেট। ঠিক আছে? এভরি সিটিজেন মাস্ট কাল্টিভেট দ্য হ্যাবিট অফ ওবেইং। দেখো এই প্রেপোজিশনের পরে এটাও পরীক্ষায় আসবে, এটাও পরীক্ষায় আসবে, লিখে রাখো, এটা পরীক্ষায় আসবে। যে বোর্ডেরই হও না কেন, তুমি যেই বোর্ডে এক্সাম দাও না কেন, এটা পরীক্ষায় আসবে। এরকম প্রেপোজিশনের পর যদি ভার্বের ফর্ম বসাতে হয়, সেই ভার্বের ফর্মটা হচ্ছে বিআইএনজি হয়। লিখে রাখো এটা খাতার মধ্যে। তাহলে দ্য হ্যাবিট অফ ওবেইং দ্য রুলস এন্ড রেগুলেশনস অফ দ্য সোসাইটি। সেলফিশনেস, এখানে এটা একটা নাউন। সেলফিশনেস কি? নাউন। ওই যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা বলি না, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুযায়ী সেলফিশনেস হচ্ছে একটা সিঙ্গুলার নাউন। সো সিঙ্গুলার নাউন হওয়ার কারণে এখানে একটা কি আসবে? এখানে একটা অক্সিলারি ভার্ব আসবে, কারণ নট হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব। তাহলে অক্সিলারি ভার্বটা কি হবে? ডু হবে না ডাজ হবে? অবশ্যই ডাজ হবে, কারণ ডু কোথায় হয়? প্লুরাল ফর্মগুলোর সাথে হয়। আর সেলফিশনেস হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম। তাহলে সেলফিশনেস ডাজ নট হেল্প, এইভাবেই লিখবে, ডাজ নট হেল্প। তোমরা অনেকেই কন্ট্রাক্টেড ফর্মে লিখতে চাও, কন্ট্রাকশন দিয়ে লিখতে চাও। দ্যাট মিন্স তোমরা ডাজ নটটাকে কিভাবে লিখতে চাও? খেয়াল করো, আমি একটু লিখে দেই তোমাদেরকে। তোমরা ডাজ নটটা কিভাবে লিখতে চাও? তোমরা ডাজ নটটা কিভাবে লিখতে চাও? তোমরা ডাজ নটটা এইভাবে লিখতে চাও, ডাজেন্ট হিসেবে, তাই না? লিখতে ভালো লাগে ভাইয়া, ডাজেন্ট লিখলে সমস্যা কি? সমস্যা নেই, বাট আমরা বলে থাকি যখনই আমরা কি করি, যখনই আমরা একটা ফর্মাল রাইটিং লিখছি, সেটা হতে পারে একটা গ্রামাটিক্যাল আইটেম সলভ করছি, আমরা ট্রাই করব কি না করতে, এই কন্ট্রাক্টেড ফর্মগুলো ইউজ না করতে। মনে থাকবে? আমরা চেষ্টা করব এলাবোরেটলি লেখার। ওকে, তারপরে দেখো রেদার ইট, চলে আসো, এই যে ইটের রাজ্যে চলে আসো। ইটের রাজ্য হচ্ছে, ইট হচ্ছে একটা আলটিমেটলি সিঙ্গুলার থিং এবং এটা ইমপার্সোনাল, মানে এটা দিয়ে কোনো পার্সনকে বোঝায় না। তাহলে রেদার ইট, তার মানে এই সেলফিশনেসকে এই ইট দ্বারা কি করা হয়েছে? রিপ্লেস করা হয়েছে। সো রেদার ইট ড্যাশ দ্য পিস। তাহলে এখানে ইটের সাথে সবসময় কি বসবে? যে ভার্বটা আছে সেই ভার্বটার সাথে এস বা ইএস যুক্ত হবে। রেদার ইট ডেস্ট্রয়স দ্য পিস এন্ড হ্যাপিনেস অফ আদার্স। সো উই অল, খেয়াল করো, সো উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তাহলে সো উই অল ড্যাশ থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট। এখন তুমি ভাবতে পারো ভাইয়া উইয়ের সাথে থিঙ্ক তো লিখে দেওয়া যায়, উইয়ের সাথে আমরা থিঙ্ক লিখে দিলাম, অ্যান্সার হয়ে যাবে না? কিন্তু সেন্স আমাদের ইউজ করতে হবে যে সেন্টেন্সের ধরনটা ঠিক থাকে কিনা। তাহলে সো উই অল
অল শুড থিঙ্ক অফ গ্রেটার ইন্টারেস্ট। সো মাঝে মাঝে এই মোডাল ভার্বগুলো বা অক্সিলারি ভার্বগুলো আমাদের ইউজ করতেই হবে। তাহলে আমরা এখানে অ্যান্সার হিসেবে কি লিখব? শুড থিঙ্ক। এবং বোর্ড এক্সামে কিন্তু এই টাইপ অফ জিনিস বেশি বেশি আসে এবং অনেক ক্ষেত্রে স্টুডেন্টসরা এখানে একটু প্রবলেমে পড়ে যে ভাইয়া আমি তো থিঙ্ক লিখে দিয়ে আসছিলাম কিন্তু আনফরচুনেটলি আমি হয়তো মার্কস পাইনি। সো এই ভয়টা যদি রাখতে না চাও তাহলে সেন্টেন্সের ধরনটা বুঝতে হবে, আর ধরন বলছে এখানে একটা অক্সিলারি ভার্ব অ্যাড করতে হবে টু হোয়াট, টু এক্সপ্রেস দ্য কারেক্ট মিনিং অফ দিস সেন্টেন্স। তাহলে আমরা নেক্সটটায় চলে যেতে পারি, কি বলো? আমরা নেক্সটটায় চলে যেতে পারি না? আমরা নেক্সট কোশ্চেনটায় চলে যাব, ঠিক আছে? আমরা নেক্সট কোশ্চেনটায় চলে যাব। আমরা কি করব? আমরা নেক্সট কোশ্চেনটায় চলে যাব। তাহলে নেক্সট কোশ্চেনটায় যাওয়ার আগে আমরা যে একটা কোশ্চেন দিয়েছিলাম সেটার উত্তর তো আমরা লেখার চেষ্টা করি, তাই না? সেটার উত্তর আমরা একটু লেখার চেষ্টা করি, আমরা বলেছিলাম এভরিবডি ড্যাশ হিজ অর হার কান্ট্রি। তার মানে এভরিবডি লাভস হবে। কেন? ওই এভরিবডি, এভরিওয়ান, নো ওয়ান, শুধু ওয়ান, সামওয়ান, সামবডি এগুলো থাকলেই যখন দেখবা আমার এখানে ডিমান্ড, সেন্টেন্সের ডিমান্ড হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তুমি সরাসরি ওই ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করে দিবা, যেটা কারেক্ট ফর্ম হয়, দ্যাট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। আমাদের নেক্সট কোশ্চেনটায় আমরা চলে আসছি। আমাদের নেক্সট কোশ্চেনটা আমরা এখন একটু সলভ করার চেষ্টা করব। খুবই ইজি এই টাইপের সর্বশেষ কোশ্চেন। আমরা যে প্রথম থেকে যেই কয়টা টাইপ দেখে আসলাম সেই টাইপগুলো কিন্তু একই টাইপ, একটাই টাইপ, এগুলো কিন্তু আলাদা আলাদা না। তার মানে আমরা এক্সাম্পলস দেখেছি। কি দেখেছি? আমরা এক্সাম্পলস দেখেছি এবং সেই পার্টিকুলার এক্সাম্পলস গুলোর লাস্ট যে এক্সাম্পলটা সেটা হচ্ছে এই যে দেখো, একই রকম কোশ্চেন পরীক্ষায়, আমি বলেছি না প্রায় একই রকম কোশ্চেন পরীক্ষা আসে। এটা সলভ করতে আমাদের 2 মিনিটও লাগবে না। চলো আমরা শুরু করে দেই। ওয়ান্স আছে, ওয়ান্স যেহেতু আছে 100% এটা কি হয়ে যাবে? এটা V2 হয়ে যাবে। শেষ, আমার উত্তর শেষ। অনেক ক্ষেত্রে না আমার এত অর্থ বোঝারও দরকার হয় না, কিছু ক্ষেত্রে আমি টেকনিক ইউজ করব এবং টেকনিকে আমাকে মার্কস এনে দিবে। সো এটার অর্থ না বুঝলে হবে। ওয়ান্স দেয়ার লিভড অ্যান আইডল কিং, একটা অলস রাজা ছিল। হি ড্যাশ not undergo physical labor. সো আমাদের মজাটা কি? মজাটা হচ্ছে আমাদের তো ক্লু দেওয়াই থাকে। কি দেওয়া থাকে? ক্লু দেওয়া থাকে। তাহলে আমরা কি অ্যান্সার লিখবো? হি ড্যাশ নট আন্ডারগো ফিজিক্যাল লেবার। তার মানে ব্যাপারটা হচ্ছে সহজ, হি ডিড নট আন্ডারগো, হি ডিড নট। এখন ডিড নট যেমন আমরা লিখতে পারি, কারণ ডিড হচ্ছে V2 কে বোঝায়, আবার চাইলে আমরা উড নটও ইউজ করতে পারি, কারণ এটা তার অভ্যাসকে বোঝাবে। কি বোঝাবে? তার অভ্যাসকে বোঝাবে। অর্থাৎ হি উড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, সে হয়তো এই যে ফিজিক্যাল লেবার করতো না, করতে চাইতো না। বুঝতে পারছো? তার মানে একটু বাল্কি হয়ে যাচ্ছিল, মোটা হয়ে যাচ্ছিল। আমিও তো একটু মোটা, তাই না? মনে হয়, তাই না? তাহলে দেখো, হি ডিড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার, চাইলে তুমি হি উড নট আন্ডারগো ফিজিক্যাল লেবার এটাও লিখতে পারো। তারপরে দেখো, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, হি ড্যাশ বাল্কি। তাহলে বুঝতেই পারছো এখানে গেট আছে। তাহলে তোমার অ্যান্সারটা কি হবে? তোমার অ্যান্সারটা হবে গট, কারণ পুরোটাই পাস্ট ফর্মে আছে। এন্ড কুড নট মুভ, এই যে দেখো তার নমুনা হচ্ছে এটা, এই যে কুড। কুড আমরা যখন কুড কোন একটা সেন্টেন্সে ইউজ করি তখন জানো সেই সেন্টেন্সটাকে আমরা পাস্ট ফর্মেটেই বোঝানোর চেষ্টা করি। সো কুড নট মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, হি ড্যাশ ইন এ ডক্টর। এটা কিন্তু তোমাদের প্রেপোজিশনও কাজে লাগবে। হি ড্যাশ ইন এ ডক্টর, তুমি যখন রাইট ফর্মস অফ ভার্বস পড়ছো তোমার প্রেপোজিশনেরও কিন্তু প্র্যাকটিস হয়ে যায়, জাস্ট খুঁজে নিতে হয়। তাহলে সে একজন ডক্টর ডেকে আনলো, ডক্টর ডেকে আনা মানে কল ইন এ ডক্টর। তাহলে হি কলড ইন এ ডক্টর, আগের ঘটনা। দ্য ডক্টর ড্যাশ ক্লেভার, এই যে বি আছে, দ্য ডক্টরকে সিঙ্গুলার না, তাহলে কি বসবে বলো? তাহলে কি বসবে? ওয়াজ বসবে। কি বসবে? ওয়াজ বসবে। দ্য ডক্টর ওয়াজ ক্লেভার অ্যান্ড ওয়াইজ, হি ডিড নট ড্যাশ। মনে রাখবে একটা একদম শর্টকাট রুল, ডিড, ডু, তারপরে হচ্ছে ডাজ, এদের পরে আমরা সাধারণত কি করি? ভার্বের বেস ফর্ম ইউজ করি। তাহলে হি ডিড নট, এই যে ভার্বের ফর্মটা এটাই লিখে দাও, হি ডিড নট প্রেসক্রাইব, হি ডিড নট প্রেসক্রাইব এনি মেডিসিন ফর দ্য কিং। সে কিং এর জন্য কোনো মেডিসিনই প্রেসক্রাইব করলো না। তারপরে কি হলো দেখো, হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাভ। এই ক্লাভ কিন্তু কোনো ক্লাব না যেখানে গান বাজনা হয়, এই ক্লাভ হচ্ছে একটা যন্ত্র, এরকম 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 করে, বুঝছো? এই যন্ত্রে। তাহলে এটা হচ্ছে একটা ক্লাভ। দ্য কিং টু বাই এ ক্লাভ অ্যান্ড ড্যাশ ইট। মনে রাখবে এখানে এই যে টু বাই এ ক্লাভ আছে না, এই অংশটার সাথে সামঞ্জস্য রেখে এই টুটা এখানে আছে, বা টুটাকে আমরা লিখি না, বেয়ার ইনফিনিটিভের মতো কাজ করে।
অর্থাৎ টুটাকে আমরা লিখতে হয় না, বাট এখানে যদি ভার্বের কোন ফর্মটা লিখবো, বেস ফর্মটা লিখবো। তার মানে হি আস্কড দ্য কিং টু বাই আ ক্লাভ এন্ড মুভ ইট ইন দ্য এয়ার। এইভাবে বাতাসে ওড়াতে বলেছে, যাতে করে একটু মাসেল গুলো কি হয়, একটু ওয়ার্কআউট হয়ে যায়, একটু মাসেল গুলো কাজ করে। তারপরে দেখো টিল হিজ হ্যান্ডস ড্যাশ ময়েস্টেন্ড, তার মানে গট ময়েস্টেন্ড, কারণ পুরো ঘটনাটাই পাস্ট ফর্মে। দ্য কিং স্টার্টেড, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘটনা। মনে রাখবে দুইটা মেইন ভার্ব যদি একটা পার্টিকুলার সেন্টেন্সে থাকে, তাহলে ওই পরের ভার্বটা, এটা হচ্ছে ভার্ব 1 যেটা হচ্ছে স্টার্টেড, এটা হচ্ছে ভার্ব 2 যেটা হচ্ছে এটা, তাহলে এটার ফর্ম কি হবে লিখে রাখো, এটার ফর্ম হবে VING। তার মানে দ্য কিং স্টার্টেড ফলোইং, অ্যান্সারটা কি লিখবা তুমি অ্যান্সারটা লিখবা ফলোইং দ্য প্রেসক্রিপশন দাস দ্য কিং ড্যাশ অফ হিজ প্রবলেম। তার মানে কিং কি নিজে পেরেছে প্রবলেমটা থেকে মুক্ত পেতে? না, তাহলে ওই যে প্যাসিভ হইছে, ওই যে দিমাগ কা বাত্তি কি করতে হবে, অন করে দিতে হবে। তার মানে দাস দ্য কিং ওয়াজ রিলিভড, কি হবে, ওয়াজ রিলিভড, অর্থাৎ তাকে বিভিন্ন ভাবে এরকম কসরত করিয়ে এই প্রবলেম থেকে মুক্তি দান করা হয়েছিল। দাস দ্য কিং ওয়াজ রিলিভড অফ হিজ প্রবলেম। এই যে দাস ওয়ার্ডটা ইউজ করলাম এখানে, এটা একটা কানেক্টরস এর মতো। সো আমরা যখন কানেক্টরস এর ক্লাস করব, তখন আবার আমরা এই ধরনের ওয়ার্ডস গুলোই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে বসাবো। দেখো ছোট্ট একটা জিনিস, তোমরা যদি একটু এই পার্টিকুলার প্র্যাকটিস গুলো করার সময় প্রত্যেকটা লাইন একটু খেয়াল করো, প্রত্যেকটা ওয়ার্ডের পজিশন একটু খেয়াল করো, তাহলে কিন্তু অনেকগুলো গ্রামাটিক্যাল আইটেম তুমি একসাথেই শিখতে পারছো। সো আমরা পরের কোশ্চেনে চলে যাব। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এইরকম, এইরকম দেখো, আমরা দেখতে পাচ্ছি তাই না পরের কোশ্চেনটা। চলো আমরা এটার অ্যান্সার দিয়ে ফেলি। তাহলে এইটা একটু ডিফারেন্ট টাইপ। ফার্স্ট অফ অল, কেন কোশ্চেন প্রায় ঘুরে ফিরে একই জিনিস হয়, ভার্বের যে ফর্মগুলো আছে সেই ফর্মগুলো থেকেই কোশ্চেন আসে, V1 V2 V3, তারপরে ইনফিনিটিভ, জেরান্ড, পার্টিসিপল। আমরা দেখব এখন যে এই যে ইনফিনিটিভ বা জেরান্ড বা পার্টিসিপল অথবা রিলেটিভ প্রোনাউনের ইউজ, এগুলো দিয়ে কোন কোশ্চেনগুলো আসে। মাঝে মাঝে বোর্ডে শুধুমাত্র যে ওই V1 V2 V3 তারপর হচ্ছে নর্মাল টেন্সের যে উদাহরণগুলো আছে সেগুলো দিয়ে আসবে পরীক্ষায়, তাও না, আমরা কিন্তু মাঝে মাঝে একটু ডিফারেন্ট কিছু পেতে পারি। তেমন ডিফারেন্ট কিছু আমরা এখন একটু প্র্যাকটিস করব। তাহলে এখন আমরা একটা নতুন টাইপ শুরু করব। এই টাইপে আমরা দেখব, এটাকে তোমরা টাইপ 2 ও বলতে পারো যদি আমরা ওই কয়েকটাকে টাইপ 1 এর এক্সাম্পল বলি। তাহলে টাইপ 2 এ আমরা দেখব যে ডিফারেন্ট কিছু জিনিস এসেছে। একদম প্রথম লাইনটা দেখো, পিপল হচ্ছে কি আমার এখানে সাবজেক্টটা কি, প্লুরাল। সাবজেক্ট হচ্ছে কি, প্লুরাল। তাহলে পিপল হু ড্যাশ মোস্ট অফেন অ্যান্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্ট্রি। খেয়াল করো, পিপল হু অফেন অ্যাপিয়ার, তাই না? কিন্তু পিপল হু অ্যাপিয়ার কেন লিখলাম, এটার একটা ব্যাখ্যা আমাদের থাকা উচিত। তাহলে ব্যাখ্যাটা হচ্ছে এই হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউনের মতো কাজ করে, অর্থাৎ সংযোগ ঘটায় একটা ক্লজের সাথে আরেকটা ক্লজের বা কিছু ওয়ার্ডসের সাথে আরেকটা ক্লজের। তাহলে এখানে পিপল যারা কিনা অ্যাপিয়ার করে মোস্ট অফেন এন্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্ট্রি, তাই পিপল যেহেতু প্লুরাল, তাই ভার্বটাও কি থাকলো, প্লুরাল। আর যেহেতু সেন্টেন্সে আমরা এমন কোনো এলিমেন্টস পাচ্ছি না যেটা আমার সেন্টেন্সটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে চাবে, সো সেখানে আমরা প্রেজেন্ট ফর্মই লিখতে পারি। আমরা কি লিখতে পারি, প্রেজেন্ট ফর্মই লিখতে পারি। তাহলে পিপল হু অ্যাপিয়ার মোস্ট অফেন এন্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্ট্রি ড্যাশ গ্রেট কনকুরার্স অ্যান্ড জেনারেলস। তাহলে বুঝতেই পারছো, পিপল আছে, এখানে বি আছে, এখানে আর হবে, কি হবে, আর। তাহলে পিপল হু অ্যাপিয়ার মোস্ট অফেন এন্ড মোস্ট গ্লোরিয়াস ইন দ্য পেজেস অফ হিস্ট্রি আর গ্রেট কনকুরার্স অ্যান্ড জেনারেলস। আমরা প্রেজেন্ট ফর্মে রেখে অ্যান্সারটা করলাম। তারপরে দেখো, whereas the people who really dash civilization forward, এখন একটু খেয়াল করো, বোঝার চেষ্টা করো। whereas the people, এই যে the people হচ্ছে আমার সাবজেক্ট, who আছে এখানে, who really হচ্ছে একটা অ্যাডভার্ব। তার মানে এখানে আমাকে একটু বুঝতে হবে, সেন্টেন্সটাকে এইভাবে লিখতে হবে আমাদেরকে, the people। খেয়াল করো কিভাবে তুমি বুঝবা, অ্যাজ এ স্টুডেন্ট তুমি কিভাবে বুঝবা যে এখানে কোনটা সঠিক উত্তর, আমি কিভাবে অ্যান্সারটা বের করব। আমি তো শুধু অ্যান্সারটা পড়বো না, আমি অ্যান্সারটা বের করার চেষ্টা করব। the people who really dash civilization forward are often never dash at all.
তার মানে এখানে দা পিপল হচ্ছে একটা অ্যান্টিসিডেন্ট, কারণ এটা এই রিলেটিভ প্রোনাউনের আগে আছে, আর এখানে একটা অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের পরে আমরা ভার্ব বসাতেই পারি, কারণ এটা মডিফায়ার্স যে রুলটা আছে, মডিফায়ার্স আমরা দেখি ভার্বগুলোকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, প্রি মডিফাই করে, পোস্ট মডিফাই করে। তাহলে দ্য পিপল হু রিয়েলি হেল্প, the people who really help civilization forward are often never mentioned, অর্থাৎ প্রায় সময় তাদেরকে মেনশন করা হয় না। তাহলে এখানেও একটা কি হবে, ভার্বের প্যাসিভ মুড চলে আসবে, এই যে হচ্ছে অ্যান্সার। কি লিখবো, আর often never mentioned at all। তারপরে দেখো, we do not know who first dash a broken leg, তার মানে এখন ঘটনাটা একটু পাস্ট টেন্সে নিয়ে যাব। কেন? কারণ আমরা জানি না কি ঘটেছিল, আমরা জানি না কি ঘটেছিল। সো এগুলো হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। আমরা এত গভীরে ভাববো না, জাস্ট মাথায় রাখবো যে মাঝে মাঝে একটা জিনিস যদি আমার প্রেজেন্ট ফর্ম দিয়ে শুরু হয়, এই পরের ঘটনাটা যদি পাস্ট কোনো ঘটনাকে নিয়ে আসে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভার্বের ফর্মগুলো কি করতে পারি, আমরা ভার্বের ফর্মগুলো V2 করতে পারি। তাহলে we do not know who first set, এটা কিন্তু V2 হিসেবে বসেছে। who first set a broken leg or launched, কি বলবো আমরা, launched a seaworthy boat or dash the length of a year or calculated, কি হবে, ক্যালকুলেটেড। কেন হবে, কারণ পুরোটাই আমরা পাস্টে ধরে নিয়েছি। তাহলে ক্যালকুলেটেড দ্য লেন্থ অফ এ ইয়ার। দ্য গ্রেট মেন আর দোজ, খেয়াল করো, দ্য গ্রেট মেন, MEN, তার মানে প্লুরাল আছে, তাই এখানে আর হয়েছে। ওই যে আমরা কেন আর বসাইছিলাম, তাহলে বুঝতে পেরেছো। দ্য গ্রেট মেন আর দোজ, তাহলে এখানে দোজ আছে না, এটা প্লুরাল। তাহলে এই হুয়ের আগে যেহেতু প্লুরাল আছে, তাহলে এখানে কি হবে, এখানে আলটিমেটলি আমাদের প্লুরাল ভার্ব হবে। কিন্তু সিচুয়েশনটা কি, দ্য great men are those who work ceaselessly, তার মানে এখানে যেহেতু আর আছে, তাই আমরা জাস্ট ভার্বের V1, তারপরে প্রেজেন্ট ফর্মটা রাখবো। the great men are those who work ceaselessly to quicken, খেয়াল করো, এটা ইনফিনিটিভের ইউজ। এই যে শেষে en আছে, এগুলো দিয়ে আমরা একটু দেখতে পারি যে কোনটা ভার্ব, কিভাবে ভার্ব হয়। তাহলে to quicken the pace of civilization, on the contrary the condemned men are those who dash bloodshed, তার মানে কনডেমড মানে হচ্ছে কি, ওই মানুষগুলোকে আমরা দায়ী করি যারা কিনা কি করে, যারা কিনা তৈরি করে, কি তৈরি করে, এই যে এই জন্য কজ। আর আমরা একটু আগে কি শিখলাম, আমরা শিখলাম যে এইখানে হুয়ের আগে যে এই যে ওয়ার্ডটা, এটা নাউন বা প্রোনাউন যে কোনো কিছু হতে পারে, এটা প্রোনাউন হিসেবে আছে এবং বুঝতে পারছি যে এটা প্লুরাল ফর্মে আছে, দ্যাটস ওয়াই এখানে ভার্বটাও প্লুরাল হবে। তাহলে দে কজ ব্লাডশেড এন্ড ভায়োলেন্স ইন দ্য ওয়ার্ল্ড, all of us dash the great men of the world, all of us should adore। দেখছো আবার সেই শুড চলে আসলো, কেন ভাইয়া, তার কারণ হচ্ছে আমরা যদি একটু চিন্তা করি যে এখানে যদি আমি শুধু লিখতাম all of us adore the great man of the what civilization of the world, বা যে কোনো কিছু, তাহলে এখানে কেমন যেন সেন্টেন্সের মেকিংটা হচ্ছে না, এরকম মনে হয় না যে এখানে কি করা উচিত, আমাদের উচিত করা, যে উচিত শব্দটা চলে আসে। তাই এই উচিতের পরিবর্তে আমরা ইংলিশে কি লিখতে পারি, উচিতের পরিবর্তে আমরা ইংলিশে শুড লিখতে পারি। তাহলে ভাইয়ারা আমি যে মাত্র বললাম যে আমাদের এই টাইপটার ভিতরে, আমাদের এই টাইপটার ভেতরে এতগুলো জিনিস আছে, এই টাইপটার ভেতরে আমাদের এতগুলো জিনিস আছে, এটা আমরা বুঝতে পেরেছি কিনা বলো, এটা আমরা বুঝতে পেরেছি কিনা আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা, কারণ আমরা জানতে চাই যে আমরা এই ধরনগুলো বা এই টাইপসগুলো বুঝতে পারছি কিনা। তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যেতে পারি, রাইট, আমরা পরের কোশ্চেনে চলে যেতে পারি, আমরা পরের কোশ্চেনে চলে যেতে পারি, ঠিক আছে, আমরা পরের কোশ্চেনে চলে যেতে পারি। আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এই যে, আমাদের পরের কোশ্চেনটা হচ্ছে এই যে আমাদের সামনে। তাহলে চলো এই পরের কোশ্চেনটা যখন আমরা করব, তখন কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। কয়েকটা জিনিস কি মাথায় রাখবো, যে এই নতুন টাইপ থেকে কতগুলো ব্যাপার আমাদের সামনে চলে আসে, কতগুলো ব্যাপার আমাদের সামনে চলে আসে, ঠিক আছে। তাহলে এই টাইপের আরেকটা এক্সাম্পল দেখো, এই এক্সাম্পলে দেখো প্রথমেই লাইনে কি দেওয়া আছে, এই যে
ব্ল্যাঙ্ক দেওয়া আছে। তাহলে বাক্যের শুরুতে যদি ব্ল্যাঙ্ক দেওয়া থাকে এখানে কি বসতে পারে? এখানে নাউন বসতে পারে। কি বসতে পারে? নাউন। এখন নাউন বসানো কি আমাদের কাজ? আমরা কি নাউন বসাতে এখানে পড়ছি না? তাহলে ভাই খেলাটা কি হলো? খেলাটা হলো যে আমার যে ভার্বটা আছে, দেখো এই ভার্বের তো বিচিত্র রকমের ফর্ম আছে। এই বিচিত্র রকমের ফর্মের ভিতরে আরেকটা ফর্ম হচ্ছে এই ভিআইএনজি ফর্ম। কি ফর্ম? এই ভিআইএনজি ফর্ম। তাহলে এই যে ভিআইএনজি ফর্মটা, এই ভিআইএনজি ফর্মটা আমরা এখানে ইউজ করব। কারণ কি? এই ভিআইএনজি ফর্মের একটা অংশের নাম হচ্ছে জেরান্ড। কি নাম? জেরান্ড। এবং জিরান্ড কার মতো কাজ করতে পারে? জিরান্ড নাউনের মতো কাজ করতে পারে বাক্যের যে কোনো জায়গায়। তাহলে ড্যাশ ইজ এ নোবেল প্রফেশন। তুমি ঠাস করে উত্তরটা দিবা অবশ্যই। তুমি দেখবা যে তোমার এই যে লেখাটা তুমি লিখছো এখানে ক্যাপিটাল লেটারগুলো ঠিকঠাক লিখছো কিনা। কারণ ক্যাপিটাল লেটারগুলো যদি ঠিকঠাক না লিখো তাহলে কিন্তু মার্কস দিবে না। সো বি ভেরি কেয়ারফুল। তুমি লিখছো টিচিং বা টিটা তুমি স্মল লেটারে লিখেছো, মার্কস পাবা না। তাহলে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আমরা দেখতেই পাচ্ছি এরকম আরো কিছু উদাহরণ আমরা দিতে পারি যে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। খেয়াল করো, ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। তাহলে এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত জিরান্ডের ফর্ম। এই যে জিরান্ডের ফর্ম। তাহলে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ঠিক একইভাবে টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আর টিচার ড্যাশ, ভাইয়ারা আর টিচার যেহেতু আমি বুঝতেই পারছি এটা হচ্ছে কি সিঙ্গুলার আছে, তাহলে এখানে ধাম করে দ্রুত করে কি লিখে দিব? টিচার্স লিখে দিব। আর টিচার টিচার্স হিজ স্টুডেন্টস ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। হি টিচার্স হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। এখন আসো আরেকটা নতুন নিয়মে। শুধু নিয়ম আর নিয়ম, নতুন নতুন নিয়ম, তাই না? নতুন নিয়ম না, এটা খুবই ইজি একটা নিয়ম এবং এটা পরীক্ষায় আসবে। লিখে রাখো, এটা একদম লিখে রাখো, এটা পরীক্ষায় আসবে। ভাইয়া বলে দিলাম, না আসলে ভাইয়াকে প্রশ্ন করিও, ঠিক আছে? এইটা তোমাদের সবগুলো বোর্ডেই এইটার থেকে আসবে। ইদার রাইট ফর্মস অফ ভার্বস থেকে আসবে, অর তোমাদের কোথায় আসবে? অর তোমাদের হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স আসে না, ওই কমপ্লিটিং সেন্টেন্সে আসবে। তাহলে উইথ এ ভিউ টু থাকলে কি করতে হয় বাবারা? উইথ এ ভিউ টু, খেয়াল করো, উইথ আ ভিউ টু, তারপরে হচ্ছে ইন অ্যাডিশন টু, ইন অ্যাডিশন টু, তারপর হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে লুক ফরওয়ার্ড টু, সবচেয়ে কমন। আরো আছে বাট বিগত বছরগুলোতে এই তিনটাই বেশি আমরা দেখেছি। সো এগুলো দিয়ে যখনই আসবে তুমি চোখ খোলা বন্ধ যাই করো না কেন, তুমি চোখ খোলা বন্ধ যাই করো না কেন ভিআইএনজি লিখে দিবে। তার মানে he teaches his students with a view to give আছে না, give কি হয়ে যাবে? গিভিং হয়ে যাবে। কি হয়ে যাবে? গিভিং। তাহলে with a view to giving the light of education। তাহলে এখন দেখো আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছিলাম। সো মনে রেখো পুরোটা ক্লাসই তোমার জন্য হচ্ছে এমন একটা ক্ষেত্র, প্রত্যেকটা সেকেন্ড সেখানে তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুমি যদি প্রত্যেকটা সেকেন্ডসকে কাজে লাগাতে পারো তাহলে তুমি মার্কস পেয়ে যাবে। এই যে তুমি বাই দেখছো, এই বাইটা হচ্ছে একটা প্রেপোজিশন। বলো এটা কি? এটা হচ্ছে প্রেপোজিশন। এই প্রেপোজিশন গুলো সাধারণত ভার্বের সাথে বসে না, কিন্তু যখন প্রেপোজিশনের পরে আমরা ফোর্সফুলি ভার্বের ফর্ম বসাই তখন সেটা আসলে ভার্বের ফর্মই থাকে, বাট ওইটা অ্যাকচুয়ালি ভার্ব না, ওইটা হচ্ছে জিরান্ড। সো এই হচ্ছে ব্যাপারটা, এই যে ভিআইএনজি যুক্ত করতে হবে। তাহলে ভাইয়া যখন তুমি এটা দেখতেছো তোমার তো এত ভাবনা চিন্তার দরকার নেই, তোমার তো ভাবনা চিন্তার দরকার আছে। তুমি বাই দেখছো, এখানে এটা দেখছো না, ভার্ব আছে, এই ভার্বটার সাথে কি করবা? এইভাবে গেটিং লিখে দিবা। তোমারে মার্কস কে কাটবে বলো? কেউ তোমার মার্কস কাটতে পারবে না, ঠিক আছে? তাহলে বাই গেটিং দ্য লাইট অফ এডুকেশন স্টুডেন্টস ক্যান। এখন তোমরা বুঝতেই পারছো এইখানে ক্যান আছে, তাহলে আমরা কি পড়েছি? সারাক্ষণ পড়তেছি মোডাল ভার্বের পরে কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে। সো যেটা আছে এটা লিখে দাও, আমার কি লিখতে হবে? তাহলে কি লিখবো খাতায়? এনলাইটেন, কারণ আমার এনলাইটেনই উত্তর। আচ্ছা, তার মানে বেস ফর্মে এস বাই এস যুক্ত হয় না। তাহলে স্টুডেন্টস ক্যান এনলাইটেন দেয়ার ইনসাইট। দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার লেসন্স নাও অ্যাজ দেয়ার টিচার্স ড্যাশ দেম। একটু ডিফারেন্ট লাগতেছে তাই না? লাইনটা একটু খটকা লাগতেছে না? এই লাইনটা যখনই তুমি পড়তে যাবা তখনই তোমার কাছে কি মনে হবে? এই লাইনটা একটু খটকা লাগবে, ঠিক আছে? এই লাইনটা তোমার কাছে একটু খটকা লাগবে, কিন্তু তুমি ঠান্ডা মাথায় এই লাইনটা চিন্তা করবা। কিভাবে ঠান্ডা মাথায় চিন্তা করবা? ও দ্য স্টুডেন্টস ড্যাশ দেয়ার লেসন্স, এখানে লার্ন আছে, কি হতে পারে? আমি তো ভার্বের ফর্ম বসাবো, ভার্বের ফর্ম বসালে কি ফর্ম বসাবো? স্টুডেন্টস আছে, তার মানে প্লুরাল আছে, কি বসানো যায়? দ্য স্টুডেন্টস। ও আচ্ছা, আমরা কি অক্সিলারি ভার্ব ইউজ করতে পারি না? ইয়েস স্যার। তাহলে
তাহলে অক্সিলারি ভার্ব করলে আমরা কি মোডাল অক্সিলারি ভার্ব ইউজ করতে পারি না? অফকোর্স স্যার। তাহলে আমরা কি করব? আমরা দ্য স্টুডেন্টস ক্যান লার্ন, দেখো কি লিখতে পারি, দ্য স্টুডেন্টস ক্যান লার্ন, দ্য স্টুডেন্টস ক্যান লার্ন দেয়ার লেসন্স নাও, এখন, অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, কারণ টিচার্স হচ্ছে প্লুরাল, তাই এখানে প্লুরালের পর প্লুরাল ফর্ম অফ দা ওই ভার্ব হবে, তাহলে টিচার্স ইনস্ট্রাক্ট দেম, বাট দ্য স্টুডেন্টস নাওয়াডেজ অ্যাক্ট অ্যাজ দো, দেখো আরেকটা রুলস বলেছি না, এই টাইপগুলোতে শুধু রুলস আর রুলস, অর্থাৎ এই টাইপগুলোতে কিন্তু মার্কস পাওয়ার সম্ভাবনা 100% থাকে, কারণ তুমি রুলস দেখবা, ভার্বের ফর্ম লিখবা, অ্যান্সার হয়ে গেছে, তোমার এত ভাবনা চিন্তার দরকার নেই টেন্স কি ছিল, টেন্সের ফর্মটা যেন কি ছিল, বাক্যের অর্থটা কি ছিল, এখানে অ্যাজ দো আছে, তাহলে রুলসটা লিখে নিব সবাই। রুলসটা হচ্ছে অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি আমার থাকে সেন্টেন্সে, অ্যাজ ইফ বা অ্যাজ দো যদি থাকে আমার সেন্টেন্সে, তাহলে তার আগের ক্লজে যে ভার্ব থাকে, এই যে দেখো দ্য স্টুডেন্টস নাওএডেজ অ্যাক্ট, বুঝো অ্যাক্ট কি জানো? অ্যাক্ট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাহলে প্রেজেন্ট ফর্ম যদি থাকে ওই পাশে কি হবে? V2, তাহলে তুমি কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে তুমি যখন এখানে আসবে তুমি একদম চোখ খোলা বন্ধ ভাই যেভাবেই রাখো, তুমি নিউ লিখে দিবে, কি লিখে দিবে? তুমি নিউ লিখে দিবে, তাহলে দে নিউ এভরিথিং, দে আর নট, এই সিচুয়েশনটা কিসে আছে? এই সিচুয়েশনটা কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস, তাহলে কি হবে? দে আর নট পেইং হিড, কি হবে বলো? দে আর নট পেইং হিড টু দেয়ার টিচার্স অ্যাডভাইস, তাদের শিক্ষকদের অ্যাডভাইসের সাথে কান টান পাতে না, পেইং হিড, ঠিক আছে, দে আর নট পেইং হিড, সো দ্যাট মিনস দে ডু নট গিভ অ্যাটেনশন, আর কিছু না, দে ডু নট গিভ অ্যাটেনশন, ওকে, বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার লেসন্স লেস্ট, দেখো বাবা এই যে দেখো কত রুলস, এই রুলসগুলো না কমপ্লিটিং সেন্টেন্সেও কাজে লাগবে, কমপ্লিটিং সেন্টেন্সেও এই রুলসগুলো আসবে, 100% আসবে, লিখে রাখো। তাহলে এই লেস্ট যেহেতু আসে, তাই লেস্টের পরে যে ভার্বটা বসে তার সাথে আমরা মাইট অথবা শুড যোগ করি, মাইট অথবা শুডের সাথে ভার্বের বেস ফর্ম যোগ করি, কি করি? ভার্বের বেস ফর্ম যোগ করি, তাহলে এখানে কি হবে? এখানে ফেইল আছে না, তুমি ইদার পরীক্ষায় লিখবা মাইট ফেইল, শুনে রাখো, তুমি ইদার পরীক্ষায় লিখবা মাইট ফেইল অথবা শুড ফেইল, কি লিখবা? শুড ফেইল, মনে রাখবে। এইভাবে আবার কিন্তু স্ল্যাশ দিয়ে পরীক্ষার হলে লিখো না, পরীক্ষার হলে যে কোনো একটাই তুমি উত্তর লিখবে, পরীক্ষার হলে কি করবে? যে কোনো একটাই তুমি উত্তর লিখবে, ঠিক আছে? তাহলে আমরা পরের উদাহরণে চলে যেতে পারি কিনা বলো? আমরা পরের উদাহরণে চলে যাই, আমরা কি করব? আমরা এখন পরের উদাহরণটায় চলে যাব, ঠিক আছে? পরের উদাহরণটায় চলে যাব, আসো এই উদাহরণটা আমরা একটু দেখি, এই উদাহরণটা আমরা একটু দেখি যে এই উদাহরণটা আমরা কিভাবে সলভ করতে পারি। এটাও প্রায় একই টাইপের একটা কোশ্চেন, সেম টাইপের একটা কোশ্চেন, সো এই সেম টাইপের কোশ্চেন যেহেতু আমরা পেয়েছি, আমরা এখন সবাই মিলে এটা সলভ করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি যে কিভাবে সলভ করতে পারি, টেকনিকগুলো আমাদের ঠিক আছে কিনা। দেয়ার আর মেনি পিপল, দেখছো এই যে এখানে আর আছে না, এই আর এর পরে কি আছে? এই আর এর পরে প্লুরাল নাউন আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আর লিখেছি। সো দেয়ার আর মেনি পিপল হু ড্যাশ নট টেক, তাহলে বুঝো দেয়ার আর মেনি পিপল হু, এখানে পিপল আছে না, ডাজ হবে না ডু হবে? ডু হবে, তাহলে ডু নট টেক, শেষ। কিভাবে বুঝলাম? ওই যে রিলেটিভ প্রোনাউন এবং তার আগে যে অ্যান্টিসিডেন্ট আছে সেটা প্লুরাল, প্লুরাল নাউন হিসেবে আছে, নাউন অ্যান্টিসিডেন্ট, তাই আমরা এখানে এই ডুটা বসিয়েছি, ডাজ বসাবো না। তাহলে এখানে অনেকেই তাড়াহুড়ায় ডাজ লিখে ফেলে, সো লেখা যাবে না। তাহলে দেয়ার আর মেনি পিপল হু ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, এই যে আমার মতো, আমার না এই যে ফিজিক্যাল এক্সারসাইজ তোমরা এরকম পিটি টিটি করো না, এগুলা আমি করতে পারি না, কেমন ভালো লাগে না, বাট ক্রিকেট খেলতে ভালো লাগে, সো ক্রিকেট ইজ লাভ, তাই না? সো ক্রিকেট খেলাটাও একটা ফিজিক্যাল এক্সারসাইজই বলা যায়। সো দেয়ার আর মেনি পিপল হু ডু নট টেক ফিজিক্যাল এক্সারসাইজ, দেখো দে ক্যান হার্ডলি, বোঝার চেষ্টা করো, এই যে ক্যান হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব, হার্ডলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এরপরে কি বসবে? ভার্বের বেস ফর্ম, কারণ এটা অ্যাক্টিভ মোডে আছে, তাহলে দে ক্যান হার্ডলি রিয়েলাইজ। আমরা কিন্তু এর আগেরটাই দেখেছি যে অ্যাক্টিভ বা প্যাসিভ থাকলে কি হয়, যেহেতু আমাদের মোডাল ভার্বের সাথে দুইটা দেখি আমরা ঘটনা, একটা হচ্ছে অ্যাক্টিভ থাকলে ভার্বের বেস ফর্ম হয়, আর যদি মোডাল ভার্বের সাথে ঘটনাটা প্যাসিভ মোডে থাকে তাহলে বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, মনে পড়েছে? হ্যাঁ, দিমাগ কা বাত্তি জ্বল গয়া, রাইট? ওকে, তাহলে দে ক্যান হার্ডলি রিয়েলাইজ দ্যাট দে দেমসেলফ
ড্যাশ দেয়ার হেলথ, তারা কি করতেছে কন্টিনিউয়াসলি কি করতেছে, তাদের যে হেলথ আছে এটাকে রুইন করছে। সো দে আছে তাই তার সাথে আর বসবে, এবং আমরা জানি যে কন্টিনিউয়াসে সবসময় ভিআইএনজি বসে, তাহলে রুইনিং কি বসবে, রুইনিং। তাহলে দে themselves are ruining their health. ওকে, দে ড্যাশ fall victim to many diseases। এখানে এই লাইনটা থেকে শুধু রাইট ফর্মস অফ ভার্বস না, তুমি প্রেপোজিশনও শিখতে পারবে, এমনকি তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসে এমন কিছু ঘটনাও তুমি শিখতে পারবে। জাস্ট বোঝাই, দেখো দে আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার। ওকে, তাহলে এখানে এই ঘটনাটাও কন্টিনিউয়াসলি ঘটতেছে, তারা কন্টিনিউয়াসলি তাদের কি করতেছে, তাদের হেলথকে রুইন করছে, নষ্ট করছে। দ্যাট মিন্স তারা কি হচ্ছে, দে আর ফলিং ভিকটিম টু। দেখছো অ্যান্সার বলেই ফেললাম। তাহলে দে এর সাথে সাধারণত আর বসবে যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে, আর এখানে ভার্বের সাথে কি হবে, আইএনজি যুক্ত হবে। সো দে আর ফলিং ভিকটিম টু। আর এই যে ভিকটিম টু আছে না, এই ভিকটিম টু হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ দ্য প্রিপোজিশন টু, অর্থাৎ কোনো কিছুতে পতিত হওয়া, এটাই হচ্ছে ভিকটিম টু। তাহলে এখানে কিসে পতিত হয়েছে, বিভিন্ন অসুখে, রোগে। তাহলে ভিকটিম টু মেনি ডিজিজ। আর একটু আগে আমি বলেছিলাম যে মেনি থাকলে কি হয়, এই যে আমাদের কাউন্টেবল নাউন হয়। সো পরীক্ষায় অ্যাডমিশন টেস্টগুলোতে এই পুরো লাইনটা লিখে এই ডিজিজের নিচে কি দিয়ে থাকতে পারে, এই ডিজিজের নিচে হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিতে পারে। সো তোমাকে বুঝে শুনে সেখানে প্লুরাল নাউন লিখতে হবে তখন। সো ঠিক আছে, তাহলে দুইটা ঘটনা আমরা দেখতে পারলাম কি হচ্ছে, ঘটেই যাচ্ছে। তারপরে দেখো লাইফ ড্যাশ ডল টু দেম, তারপর লাইফ কি হয়ে যায়, লাইফ বিকামস। কেন, লাইফ হচ্ছে একটা সিঙ্গুলার থিং, তাই লাইফের সাথে অবশ্যই আমরা কি করব, ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যুক্ত করব। কেন, কারণ লাইফ হচ্ছে থার্ড পারসনের মতো কাজ করছে। সো লাইফ বিকাম প্লাস এস, তার মানে লাইফ বিকামস ডাল টু দেম। দে ড্যাশ রিমেইন অলওয়েজ ইল টেম্পার্ড, তার মানে এখানে রিমেইনটা অ্যাকচুয়ালি কিসে দেওয়া আছে, একটা ক্লু হিসেবে দেওয়া আছে। বলো তো কি উত্তর হতে পারে, দে ড্যাশ অলওয়েজ। ড্যাশ তৈরি সাউন্ড এক্সারসাইজ যাক। তাহলে দেখো এখানে শুরু হয়েছে
তার কারণ হচ্ছে দেখতে পাই এই সেন্টেন্স একটা নির্দিষ্ট ওয়ার্ড থাকে, কিভাবে ভার্বের ফর্মটা বসাতে হয় সেগুলো থাকে। তাহলে এটা আমরা শুরু করি। ইংলিশ ড্যাশ দ্য মোস্ট ওয়াইডলি ইউজড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। কোনো ওয়ার্ড once at the end of name last month, তাহলে বুঝতেই পারছো এখানে ঘটনাটা কি হবে, বা once upon a time নেই, তাহলে ultimately English is the most widely used international language. It dash to communicate with the foreigners for various purposes. এই পর্যন্ত একটু থামো। এখন ইংলিশকে কি করো, আমরা কি করি, কারণ এটা আমাদের মাতৃভাষা, ফরেন ল্যাঙ্গুয়েজ, তো লেখা হয়। তাহলে এই ঘটনাটা কি হবে না বলো তো? কি বলে আমার আমার ব্রেইন কি বলে, এটা প্যাসিভ মোডে থাকবে না? অবভিয়াসলি থাকবে। বসে বলে is learned, it is learned to communicate with the foreigners as purposes such as খানিকটা ফর এক্সাম্পল such as এগুলোর পর আমরা চাইলে কেন কেন such as ফর এক্সাম্পল এগুলোর পরে যদি এইরকম আকারে থাকে, ভার্বের এরকম একটা ফর্ম দেওয়া আছে, এরপর আবার নাউন আছে, অ্যাকচুয়ালি বসবে, তাহলে such as স্টুডেন্টস আমাকে বলে ভাইয়া এখানে টু মেইনটেইন দিলে সমস্যা কি না, এবং আলটিমেটলি ওই নাউনের সাথে সামঞ্জস্য। So that's why such as maintaining, cooperation, coexistence and exchanging. এই দেখো কোশ্চেনের অ্যান্সার কোশ্চেনের মধ্যেই লুকায়িত থাকে। সো এটা হচ্ছে আমাদের ব্রেইন যা কিনা কি করবে, ডিটেক্ট করবে, ও ওকে নাও আই গট ইট রাইট। তাহলে এক্সচেঞ্জিং বিজনেস ইনফরমেশন অলসো করো, there are also certain jobs হচ্ছে প্লুরাল, তাহলে এখানে যেহেতু প্লুরাল আছে there are also certain jobs which dash, তাহলে তুমি নিশ্চয়ই জানো যদি প্লুরাল থাকে তাহলে আমি requires লিখব, অবশ্যই তাহলে which require কি হবে, which require a good functional knowledge of postman, tour guide, mechanic, receptionist of an international hotel, and executive of a multinational firm of functional knowledge of a pilot, postman। এখানে কতগুলো ঘটনা বলেছে বলো, অনেকগুলো ঘটনা না, কঠিন লাগে এখানে প্রত্যেকটা কি একত্র করলে অনেকগুলো ঘটনা, তার মানে কি প্লুরাল না? ওকে, এখানে কি ভার্ব আমরা লিখছি দা জবস অফ এ, এরপরে কি কোনো ভার্ব তাহলে বসে নাই যেহেতু, তাহলে চিন্তা করবো ওকে অ্যান এক্সিকিউটিভ অফ এ মাল্টিন্যাশনাল ফার্ম ড্যাশ আ ফিউ, তার মানে কি আর আ ফিউ। তাহলে দেখো কত ইজি একটা অ্যান্সার, আমরা হঠাৎ করে যখন পড়তে গেলাম, আমি যখন পড়লাম তখন প্যানিক লেগে যায়, এটা অ্যান্সারটা কি কি হবে না। তাহলে এগুলো হচ্ছে দে আর, আমরা চাইলে দে আরও বলতে পারতাম, তাহলে দে আর আ ফিউ অফ দেম বিসাইডস আ স্টুডেন্ট ড্যাশ টু গো, এটা খুবই ইম্পর্টেন্ট, এটাই পরীক্ষায় আসবে, আবারও আসবে, কিন্তু আবারও আমরা অনেকেই ভুল করব, বাট আজকের ক্লাসের পরে আর ভুল করব না।
এই যে ঘটনাটা, অনেক সময় ভার্বের মাঝখানে আমরা এই ভিআইএনজি এবং ভি3 এই দুইটা বসিয়ে থাকি। এই দুইটাকে বলা হয় পার্টিসিপল। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, দ্বিতীয়টা হচ্ছে পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কি করে? প্রেজেন্ট পার্টিসিপল ক্যান অ্যাক্ট অ্যাক্টিভলি, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপলটা অ্যাক্টিভলি সেন্টেন্সে ইউজ আমরা করি, আর পাস্ট পার্টিসিপলটাকে আমরা অ্যাক্টিভলি ইউজ করে থাকি না। ভাইয়া সেটার মানে কি? সেটার মানে হচ্ছে, খেয়াল করো, একজন ছাত্র শিক্ষার্থী ফর হায়ার স্টাডিজ, খেয়াল করো এইখানে কিন্তু অলরেডি, তাহলে এখানে কি আমি উইশিং টু গো আমি লিখতে পারবো? এই সিচুয়েশনটা তোমাকে বুঝতে হবে। এই পুরোটা, এই বিসাইডস হচ্ছে একটা কানেক্টরস, এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্ট। তো ডিয়ার স্টুডেন্টস, এই পুরোটা হচ্ছে আমার সাবজেক্টের অংশ। তাহলে একজন শিক্ষার্থী যে কিনা হায়ার স্টাডিজ চায় এবং তার জন্য আশা করে, সো দ্যাটস ওয়াই দে হ্যাভ ইউজড দ্য ওয়ার্ড উইশ। দ্যাট মিন্স এখানে অ্যান্সারটা হবে কি? উইশিং, কারণ এটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে। খেয়াল করো, তার মানে কি? এটা জল করতেছে, আশাটা আছে, তার মানে এই ঘটনাটা কি? একটা অ্যাক্টিভ স্ট্যাটাস, তাই না? যে স্টুডেন্ট উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ মাস্ট লার্ন। আচ্ছা, আমরা তো শুধু স্টুডেন্টও লিখতে পারতাম, উইশিং টু গো ফর হায়ার স্টাডিজ না লিখলেও তো আমরা মাস্ট লার্ন। সো সিচুয়েশনটা অনেকে এখানে ইজ উইশিং টু গো, কোথায় প্রেজেন্ট পার্টিসিপল আর কোথায় পাস্ট পার্টিসিপল? Besides, a student wishing to go for higher studies must learn English because the books on advanced education are mostly, আচ্ছা ভাইয়া এখানে আর আছে, মোস্টলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে তো ভার্ব বসবে তো নিশ্চিত, কিন্তু এদেরকে লেখা হয়েছে না। বইগুলো কি নিজেরা নিজেকে লিখেছে? না, বইগুলোকে লেখা। So that's why এখানে রাইট আছে না, তাই আমরা কি করব? V3 হিসেবে রিটেন লিখব ইজিলি। তাহলে মোস্টলি রিটেন ইন ইংলিশ। সো দ্য ইম্পর্টেন্স এন্ড ডিমান্ড অফ লার্নিং ইংলিশ, এই যে খেয়াল করো, লেটস নট ফরগেট, এই যে অফ আছে, অফের পরে দেখো এই যে ভিআইএনজি ফর্ম, মনে থাকবে তো? তাহলে অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার কান্ট্রি ক্যান ইন নো ওয়ে বি ইগনোরড। এখানেও একটা নতুন রুলস, এই রুলসটা আমরা পেয়ে গেলাম। এই রুলসটা থেকেও প্রচুর কোশ্চেন আসে এবং তোমাদের বেলায়ও আসবে। এটা হচ্ছে বি অথবা বিং এর পরে রাইট ফর্ম লিখবা, পাস্ট পার্টিসিপল ফর্ম লিখবা, ভুলবা না তো? আমরা কোনোদিন ভুলবো না, আমরা তোমাকে ভুলবো না। কাকে ভুলবো না? V3 কে ভুলবো না। রেদার উই শুড ড্যাশ, তার মানে শুড আছে, মোডাল ভার্ব আছে, লিখে দাও না, জাস্ট পুট উই শুড হাই ইম্পর্টেন্স অন। এই যে একটু আগে বললাম যে অফের পরে ভিআইএনজি হলো, তাহলে বাবারা এখানে যেহেতু অন আছে, একটু আমাকে যারা ক্লাসটা করেছি তারা লিখে জানাবো যে এখানে কি হবে, বলো। এখানে ভিআইএনজি হবে অন আর্নিং অন। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই যে টাইপস গুলো আমরা দেখলাম, এটা একটা ওয়ান টাইপ অফ মিক্স টাইপের একটা কোশ্চেন ছিল, কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসে এই টাইপ গুলো দিয়ে সাধারণত কোশ্চেন গুলো করে। এই টাইপসের কোশ্চেনই গত কয়েক বছর ধরে আসছে, এর আগেও আসছিল এবং তোমাদের বেলাও আসবে। হবে হয়তো স্টোরি লাইন, কি হবে হয়তো একটু এই শব্দগুলো একটু ডিফারেন্ট থাকবে, অনেক সহজ থাকবে, কোনো ক্ষেত্রে একটু কঠিনও থাকতে পারে। সো অ্যাডজাস্ট করে নিতে হবে, আমাদের কি করতে হবে? উই হ্যাভ টু অ্যাডজাস্ট। তাহলে আসো এবং এটা কিন্তু তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে আছে। এটা কোথায় আছে? এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে আছে। এই যে কুয়াকাটা নামটা দেখেই কিন্তু বুঝতে পারতেছো, তাই না? এই কুয়াকাটার উপর একটা কি আছে? এই কুয়াকাটার উপর একটা সুন্দর গল্প আছে ইউনিট 12 এ। তাহলে কুয়াকাটা লোকালি অ্যাডভার্ব, লোকালি ড্যাশ অ্যাজ সাগর কন্যা। তাহলে বুঝতে হবে একটা জিনিস, যে এখানে অ্যাডভার্বের পরে তো ভার্ব বসবেই, কিন্তু এখানে ভার্বটা কি কোন মুডে বসবে। তো এই ধরনের সিচুয়েশন আমরা সাধারণত ভার্বের পার্টিসিপল মুডটা লিখি, যেটা কিনা অ্যাডজেক্টিভের মতো কাজ করে। ভার্বের পার্টিসিপল মুডটা কিন্তু, পাস্ট পার্টিসিপল মুডটা কিন্তু অ্যাডজেক্টিভের মতো কাজ
তাহলে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ কি হবে নোন নো নিউ নোন এই কনজুগেশন অফ ভার্ব একটু পড়ে যেও ঠিক আছে কনজুগেশন অফ ভার্ব একটু দেখে যেও তোমারই ভালো লাগবে তুমি অনেক বেশি কনফিডেন্স পাবা ঠিক আছে অনেক কনফিডেন্স পাবা তাহলে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা ড্যাশ অ্যান আনকমন সিনিক স্পট তার মানে কুয়াকাটা ইজ অ্যান আনকমন সিনিক স্পট তাহলে ভাই এইগুলো লিখলো কেন এটা হচ্ছে এর একটা ক্যারেক্টার ব্যাখ্যা বলেছে দ্যাটস ইট তাহলে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগরকন্যা ইজ অ্যান আনকমন সিনিক স্পট অফ বাংলাদেশ কুয়াকাটা ড্যাশ ইটস অরিজিন ভাইয়া কুয়াকাটা থার্ড পারসনের মতো আছে না জাস্ট টেক্সট লিখে দাও অ্যানসারটা হয়ে যাবে লিখে দাও টেক্সট তাহলে কুয়াকাটা টেক্স ইটস অরিজিন এখানে ওয়েল ওয়েল মানেও কুয়া ডাক অন দ্য সি শোর ওই সমুদ্র তটে কেটেছিল অর্থটা না বুঝলো তুমি যদি ভার্বের ফর্মটা বুঝতে পারো তবেই হয়ে গেল ভার্বের ফর্মটা সঠিকভাবে লিখে দিলেই আমি মার্কস পেয়ে যাব ঠিক আছে তাহলে ইট ড্যাশ আ ভিজিটর ভাইয়া ইট কি ছিল আমরা পড়ে আসছি ইট হচ্ছে আমাদের ইমপার্সোনাল প্রোনাউন জাস্ট অ্যালাউস লিখে দাও গেট ইওর অ্যান্সার অ্যালাউস লিখে দাও তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে তাহলে ইট অ্যালাউস আ ভিজিট ওয়াচ বোথ sunset from the beach dash typical natural setting তাহলে এই যে the beach কি দেখো the beach হচ্ছে আলটিমেটলি এখানে একটা সিঙ্গুলার ইভেন্ট একটা সিঙ্গুলার নাউন তাহলে the beach has হবে কি হবে the beach নাম্বারটা কি হবে has হবে beach has typical natural setting this sandy beach ড্যাশ জেন্টলি তাহলে দি স্যান্ডি বিচ স্লপস জেন্টলি ভাই স্লপস কেন হলো এটা ওই যে কিসে আছে দিস আছে না ডেমনস্ট্রেটিভ না তারপর আবার বলেছে স্যান্ডি বিচ তার মানে কি যে নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের মতোই কাজ করছে বাট আলটিমেটলি কি দি স্যান্ডি বিচ আমি যদি চিন্তা করি এটা একটা সিঙ্গুলার ঘটনা এর সাথে যখন আমি ভার্ব বসাবো প্রেজেন্ট টেন্সে এস বাই এস যুক্ত হবে তাহলে দি স্যান্ডি বিচ স্লপস জেন্টলি ইনটু দ্য বে মানে সাগরে এন্ড ড্যাশ দেয়ার ইজ এ প্লিজেন্ট অ্যাজ ইজ সুইমিং তারপরে সুইমিং বিরান ফর্মে আছে তাহলে এখানেও কি হবে ব্যাথিং হবে কি হবে ব্যাথিং তাও জিরান ফর্মে হবে অর্থাৎ বাথিং দেয়ার ইজ অ্যাজ প্লিজেন্ট অ্যাজ ইজ সুইমিং অর ডাইভিং নট ডিভাইডিং এটা কি হবে ডাইভিং ডাইভ দেয় সমুদ্রে ফিশিং বোটস ড্যাশ ইন দ্য বে অফ বেঙ্গল দেখছো আবারও সেই ফর্মটা চিন্তা করো ফিশিং বোটস তার মানে মাছ ধরার নৌকা তারা কিভাবে সমুদ্রে চলতে থাকে তাহলে এই যে সমুদ্রে চলতেছে পাল তুলে তাহলে এইটা কি অ্যাক্টিভ একটা ঘটনা না থামতেছে যতক্ষণ পর্যন্ত না দেয় থামে না তার মানে ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল কি হবে ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল সাবধান ফিশিং বোটস আর ফ্লাইং কিন্তু লিখো না আর ফ্লাইং হবে না কেন তার কারণ হচ্ছে খেয়াল করো এই অ্যাড হচ্ছে এখানে মেইন ভার্ব তাহলে একটা মেইন ভার্ব থাকলে তুমি আরেকটা মেইন ভার্ব তো লিখতে পারবে না এখানে পারবে একটা সেন্টেন্সে কখনোই লেখা যায় না সো ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল এন্ড সার্ফিং ওয়েভস কি হবে সার্ফিং ওয়েভস অ্যাড টু তার মানে এই দুইটা মিলে এইখানে এই যে ভার্বটা প্লুরাল হলো তাহলে অ্যাড টু দ্য ভাইব্রেন্ট কালার্স অফ কুয়াকাটা স্টেপস ড্যাশ টু প্রিজার্ভ এখন হবে কে নিবে অথরিটি নিবে এবং নিলে সেটা কি হবে অ্যাক্টিভ মুডে হবে না তাদেরকে নেয়াতে হবে তাহলে কোন মুডে হবে প্যাসিভ মুডে হবে কি মুডে হবে প্যাসিভ মুডে তাহলে স্টেপস আছে খেয়াল করো স্টেপস আছে প্লুরাল স্টেপস বার বুঝতে পারো দেখো প্রত্যেকটা একসাথে যখন এই ক্লাসটা তোমরা করবা তোমরা 100% তোমার জিনিসগুলো কি হবে এই ঘটনাগুলো তোমাকে করবে বোঝার জন্য
আসবে, will crowd মানে will appear, will crowd মানে কি will appear, ঠিক আছে, will crowd in our brain. Idle persons who, বাবা খেয়াল করো, idle persons plural, তার মানে who এর পরে যে ভার্বটা বসবে এই ভার্বটাও কি হবে প্লুরাল হবে, এইটা আমরা শিখে আসছি, বারবার শিখছি। Idle persons who kill their time are burdens of society. They dash idle and cherish no high ideal and lofty ambition in life. They sit idle. Be very careful. এই sit হচ্ছে একটা verb, এই sit হচ্ছে একটা verb, আর এই, ঠিক আছে, ওকে। তাহলে কি আছে দেখো, এখানে কিন্তু এই কন্ডিশনালে আমরা কি পেয়েছিলাম, এই যে ইফ যুক্ত ক্লজে যেহেতু আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করেছিলাম, এই দেখো আমাদের পরের ক্লজটাতে এই যে উইল প্লাস কি আছে, উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস আছে, তাই না? ধরে ফেলেছি আমরা, ধরে ফেলেছি। তারপরে দেখো পরের লাইনটায়, দে ড্যাশ দেমসেলস, দে ডু নট সাপোর্ট দেমসেলস, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, support themselves, they dash an unhappy life. তাহলে যেহেতু তারা তাদেরকে সাপোর্ট করে না, তারা লিড করে একটা আনহ্যাপি লাইফ, শেষ, they lead an unhappy life and suffer in the long run. তুমি যা আছে তা লিখে দাও, কত ইজি, খেয়াল করো কত ইজি। সাফার ইন দ্য লং রান মানে কি জানো, পরিণামে ভোগা, পরিণামে ভোগা, ঠিক আছে। দেয়ার শুড বি টাইম ফর রিডিং, ফর অফিস, ফর আদার ওয়ার্ক, টাইম ফর ফিজিক্যাল এক্সারসাইজ, ওকে। দিস ড্যাশ, তাহলে বাবা বোঝার চেষ্টা করি এটা কি, এই দিস হচ্ছে একটা সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ, দিস হচ্ছে একটা সিঙ্গুলার ডেমনস্ট্রেটিভ, তাহলে এরপরে যে ভার্বটা বসবে, যেহেতু এটা কি হিসেবে আছে, ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে ভি1 এর সাথে কি যোগ করব আমরা, এস বা ইএস, তাহলে এখানে ভার্বটা কি, can lead, you can lead, দেখো কন্ডিশনালের কথা, কন্ডিশনালের এজেন্ট হাজির, আর আনলেস কন্ডিশনালের এজেন্ট তা কিন্তু না, ঠিক আছে, কন্ডিশনালের এজেন্টের কোনোই অভাব নেই, আনলেস, তবে তোমাদের আমাদের এক্সামগুলো হয় এখানে ইফ আনলেস ব্যতীত, ইফ অল প্লুরাল, তাহলে গো হয়ে যাবে, এটা বুঝতেই পারছি। তাহলে ইফ যুক্ত ক্লজ তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, আমরা জানি না, if the children of Bangladesh go to school, the country, কেন আমরা একটু আগেও দেখি past conditional, if plus present indefinite plus future indefinite, তাহলে পরের লাইন দেখো, টু বুস্ট আপ এডুকেশন বা এডুকেশন, কোনো সমস্যা নেই, টু বুস্ট আপ এডুকেশন দ্য গভর্নমেন্ট ড্যাশ মোর, এখন গভর্নমেন্ট টাকা দিচ্ছে,
আমরা বলতে পারি আমরা the government are spending more money but the situation is not like that কি তা না তাই আমরা কি বলবো the government should spend government subsidies must dash in the education মনে রাখতে হবে এখানে যে এই নাউনটা আছে তার মানে আনুষঙ্গিক এই আনুষঙ্গিক তাদের সরাসরি তো এখানে ভার্ব আছে গিভ তাই এটার V3 বা ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে given তাহলে subsidies must be has to dash দ্বারা বা তার থেকে নলেজেবল কারো দ্বারা ধরো আমার যারা মাস্টার ট্রেনার তারা কিন্তু আমাকে ট্রেন আমিও রাইট তাহলে টিচার্স নিড টু বি ট্রেন্ড the poor student can dash এখন আমি তো বলতে পারি না ক্যান ব্রিং আন্ডার ওই যে বলেছিলাম মোডাল ভার্ব থাকলে দুইটা ওয়ে কয়টা ওয়ে দুইটা ওয়ে তাহলে এখানে কয় নাম্বার ওয়ে এখানে 2 নাম্বার ওয়ে নিয়ে আসবা তার মানে এখানে ব্রিং আছে না ব্রিং এর V3 হচ্ছে ব্রড এর V3 কি ব্রিং এর V3 হচ্ছে ব্রড তাহলে ক্যান বি ব্রড can be brought under Food for Education program. We dash care that no institution dash down due to political clashes. তার মানে we should take care. ওই যে বলেছি আমার তার মানে কি আমাদের একটু যত্ন নিতে হবে আমাদের এখানে কি উই শুড টেক কেয়ার তাহলে এই যে শুড মোডাল ভার্ব সব সময় হাজির তার মানে তোমার মাথায় তুমি এই দ্বিতীয় চিন্তাটা রেখে দিবা যে আমার মাঝে মাঝেই মোডাল ভার্বকে এই একটু আসবা একটু ঠিক আছে যে উই that no institution singular তার মানে no institution is closed তার মানে যেন বন্ধ হয়ে না যায় এটাও প্যাসিভ তাহলে দেখেছো কত ভাবে কোশ্চেন গুলো আসতেছে এবং প্যাসিভ মুড কতবার আসতেছে তো প্যাসিভ মুড ভার্ব চলে আসতে হবে এগুলো রাইট ফর্ম অফ ভার্বস করার সময় কি করতে হবে মাথায় রেখে দিতে হবে ওকে তাহলে no institution is closed down due to মানে কারণে due to মানে কি কারণে কোন একটা রিজন বোঝাচ্ছে এখানে due to political clashes all concerned dash consult about it এখানে বি আছে না এই বিটাকে মেইন ভার্ব বানিয়ে দাও জাস্ট একটা should ইউজ করো should be consult ইন্টারেস্টিং না একটু ইন্টারেস্টিং না তাহলে মাঝে মাঝে এরকম ইন্টারেস্টিং কোশ্চেন কিন্তু চলে আসতে পারে যেখানে তোমার বারবার মোডাল ভার্ব ইউজ করতে হচ্ছে যেখানে তোমার বারবার কি করতে হচ্ছে এই প্যাসিভ মুড ইউজ করতে হচ্ছে সো ইউ হ্যাভ টু বি ভেরি মাচ কেয়ারফুল ওয়াচফুল কেমন আছে সেন্টেন্সটা অল কনসার্ন ড্যাশ বি কনসাস অ্যাবাউট ইট যত এখানে কনসার্ন আছে অথরিটিস থেকে শুরু করে যারা সবার উচিত এখানে কনসাস থাকা সচেতন থাকা দ্যাট মিন্স সবার থাকা উচিত তাই উচিত থাকার কারণে আমরা কি বসাবো শুড বসাবো সো অল কনসার্ন শুড বি কনসাস অ্যাবাউট ইট সুন্দর একটা লাইন তারপরে কোশ্চেনে চলে আসি দেখো তারপরে কোশ্চেনটা আমরা চলে আসি তারপরে কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং আরো ইন্টারেস্টিং চলো আমরা দেখি এই কোশ্চেনটা আমরা অ্যানসার করতে পারি কিনা দেখো রোড মিসহ্যাপ এই নামটা শুনলে আমাদের কেমন মনে হয় যে দেখো রোড অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছে তাই না এই রোড অ্যাক্সিডেন্ট কত ডেঞ্জারাস একটা ইস্যু এটা নিয়ে আসছে তাহলে তোমাদের যে বলি যে এই যে টাইপগুলো একটু ঠান্ডা মাথায় যদি বুঝতে পারো একটু বুঝে যদি পরীক্ষা হলে যেতে পারো প্র্যাকটিসটা করতে পারো তাহলে পরীক্ষায় তুমি কমন কেন পাবা না আমার বলো কমন অবশ্যই পাবা তাহলে দেখো এই যে রোড মিসহ্যাপ হচ্ছে সিঙ্গুলার একটা ইভেন্ট তাহলে এখানে কি হবে
happens. Road mishap happens in our country almost every day. সব সময়। এখানে একটা মজার জিনিস শেখাবো, এটা কেউ মিস করবা না। এই যে রিসেন্টলি ওয়ার্ডটা আছে না, এই ওয়ার্ডটা এই সেন্টেন্সটাকে একটা স্পেশাল টেন্সে নিয়ে আসবে। অর্থাৎ এদেরকে বলা হয় টেন্সের ইন্ডিকেটর। এক একটা সেন্টেন্সে কিছু ওয়ার্ডস থাকে। একটু আগে যখন আমরা শিখছি yesterday, once upon a time, তারপর হচ্ছে কি 2 years ago, last night, last morning, এই ধরনের ওয়ার্ড থাকলে যেমন আমরা পাস্ট ফর্ম ইউজ করি ভার্বের, রিসেন্টলি ওয়ার্ডটা খেয়াল করে, এগুলো তোমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে লাগবে। ইউনিভার্সিটি টেস্টে এগুলো পরীক্ষা প্রচুর আসে। এই রিসেন্টলি, তারপরে হচ্ছে জাস্ট নাও, তারপর হচ্ছে এই যে আমরা মাঝে মাঝে করি না হার্ডলি, অলরেডি, এগুলো সাধারণত যদি থাকে সেন্টেন্সে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। কোনটা ইউজ করি? প্রেজেন্ট পারফেক্ট। লিখে রাখো, এটা লিখে রাখো, এটাও পরীক্ষায় আসতে পারে। তাহলে রিসেন্টলি ইট, এখানে ভার্ব আছে রাইস, তাহলে আমরা কি লিখবো? এই যে প্রেজেন্ট পারফেক্ট, এই যে ইট হচ্ছে ইম্পার্সোনাল প্রোনাউন, এর সাথে হ্যাজ বসে, হ্যাভ বসবে না। ইট হ্যাজ রাইজেন, কি হবে? ইট হ্যাজ রাইজেন অ্যালার্মিং রেট ড্যাশ আ হেভি টোল। তাহলে অলরেডি এখানে একটা অক্সিলারি ভার্ব আছে, অলরেডি এখানে একটা মেইন ভার্ব আছে। তাহলে আরেকটা ভার্ব যখন আমরা লিখবো, আমরা কি শিখেছিলাম মনে করো তো, একটু আগেই শিখেছি ক্লাসে যে দুইটা ভার্ব এরকম থাকলে, মেইন ভার্ব হিসেবে একটা থাকলে পরেরটার ফর্ম কি হয়? ভিআইএনজি হয়। তাহলে বন্ধুরা আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো টেকিং। আমরা কি লিখবো? টেকিং, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটা, এবং এটা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেটিং। দেখো এটা নিয়ে যাচ্ছে, কি নিয়ে যাচ্ছে? হেভি টোল অফ হিউম্যান লাইফ, মানুষকে কেড়ে নিয়ে যাচ্ছে। দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান, আমরা কি শিখেছিলাম বলো? আমরা কি শিখেছিলাম? এই যে সামওয়ান যদি থাকে, খেয়াল করো, যদি সামওয়ান থাকে, সামওয়ানের সাথে আমরা কি করি? সিঙ্গুলার ভার্ব বসাই। কি বসাই? সিঙ্গুলার ভার্ব। তাহলে দ্য মেম্বার্স অফ এ ফ্যামিলি রিমেইন অ্যাংশাস ইফ সামওয়ান ট্রাভেলস ইন এ বাস। দেখো এই যে সামওয়ান বসানোর পর ট্রাভেলস হয়ে যাবে, ট্রাভেলস ইন এ বাস। ইন মোস্ট কেসেস, বেশিরভাগ ক্ষেত্রেই রেকলেস ড্রাইভিং বুঝো তো, করে না এরকম ঘটনা? আচ্ছা যাই হোক, একটু জোকস অ্যাপার্ট। তাহলে দেখো এই রেকলেস ড্রাইভিং, আমাকে দেখেই বুঝতে পারছো কি বিচ্ছিরি লাগে, কি অবস্থা হয়, প্রতিদিন এটা হচ্ছে। সো রেকলেস ড্রাইভিং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ যার সাথে আমরা এই যে সিঙ্গুলার ভার্ব বসাবো। রেকলেস ড্রাইভিং কজেস রোড অ্যাক্সিডেন্টস। দ্য ড্রাইভার্স, দেখো ড্রাইভার্স প্লুরাল, তাই আর। দ্য ড্রাইভার্স আর কি বলতেছে? দ্য ড্রাইভার্স আর ইন দ্য হ্যাবিট অফ, এই যে বাবারা কি আছে বলো? দেখার সাথে সাথে উত্তর সার্ভ করে দিতে হবে। তাহলে এখানে কি আছে? প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে কি বসাবো? এই যে এই ফরম্যাটটা বসাবো একদম। তাহলে ভায়োলেট আছে না, ভায়োলেটিং লিখে দেবে একদম। কে কাটবে আমার মার্কস? যে কাটতে আসবে খবর আছে, তাই না? তাহলে কি হবে? ভায়োলেটিং। কি হবে? ভায়োলেটিং। তাহলে ভায়োলেটিং ট্রাফিক রুলস। রোড অ্যাক্সিডেন্টস ক্যান বি ড্যাশ। এখন আমাকে বলো কি হবে উত্তর? আমরা তো শিখেই ফেলেছি যে বি বা বিং থাকলে কি বসাবো, এত কিছু চিন্তা করবো না, V3 বসাবো ভাইয়া। তাহলে V3 বসালে কি হবে? ক্যান বি লিজেন, তার মানে ক্যান বি এই যে তার মানে কমায় আনা। ইফ দ্য ড্রাইভার্স ড্রাইভ দেয়ার ভেহিকলস কেয়ারফুলি, পিপল শুড বি কনসাস। তাহলে দেখো বি এর পরে আবার অ্যাডজেক্টিভও বসে। অদ্ভুত না বিয়ের খেলাটা? ও এটা কিন্তু বিয়ে না, এটা বি। ওকে আচ্ছা, তাহলে while যেহেতু আছে মনে রাখবা এটা আরেকটা রুলস। ওয়াও, মানে কমপ্লিটিং সেন্টেন্সও এই রুলস ইউজ করি, এখানে ইউজ করতেছি আমরা। তো এখানেই কমপ্লিটিং সেন্টেন্সের অনেক ঘটনা পেয়ে যাচ্ছি। while এর পরে ভার্বের ফরম্যাটটা হয় এইরকম, দেখো এইরকম। তাহলে while এর পরে যে ভার্বটা আছে তার সাথে আইএনজি যোগ করে দাও, শেষ হয়ে যাবে অ্যান্সার। তাহলে while crossing the road they should be careful, right? না, while crossing the road they should be what? এই যে carefully, right? careful হচ্ছে, carefully হবে না, careful হবে, ঠিক আছে? They should be careful. Okay. Some people travel. খেয়াল করো, some people travel. তাহলে এখানে travel আছে না, এই travel হচ্ছে verb 1। তাহলে এই যে দেখো verb 1 এরপর একটা verb 2 কি হবে? VING। তাহলে some people travel climbing, দেখো climbing on the roof। তাহলে এখানে একটা ভার্ব ছিল, পরের ভার্বটা ING।
তাহলে সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং ইন দ্য রুফ, কি করে সে, ওই যে ট্রাভেল করে, রুফ মানে কি আলটিমেটলি বাসের উপরে সে থেকে এটা করে। আমি ওইরকম অনেক চলেছি, তোমরা চলেছো কিনা আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে। তাহলে সাম পিপল ট্রাভেল ক্লাইম্বিং অন দ্য রুফ অফ দ্য বাসেস এন্ড ট্রেনস, ট্রাফিক রুলস মাস্ট বি মেইনটেইন, এই যে দেখো বি আছে, এই যে এখানে V3 নিজেই লিখে রেখেছে, so must be maintained strictly with a view to, এই যে with a view to আমরা শিখে ফেলেছি। so with a view to থাকলে কি হয়, এই যে ভার্বটা থাকে এই ভার্বটার সাথে ing যোগ করা হয়, তাহলে with a view to controlling। তাহলে দেখো কত ভাবে একই রুলস বারবার একই রুলস, এবং ভিন্ন ভিন্ন বোর্ড যে এক্সাম গুলো হয়েছে, এবং এভাবেই তোমাদের কোশ্চেন আসবে। লিখে রাখো, বুঝে রাখো, মাথায় নিয়ে রাখো, এইভাবেই এই ওয়েতেই তোমার কোশ্চেন আসবে। এই কোনো না কোনো টাইপ কোশ্চেন তুমি 100% কি করবে, তোমার পরীক্ষায় তুমি পেয়ে যাবে। তাহলে কি খুব কঠিন লাগে আমাকে বলো, এটা কি খুব কঠিন কিছু? এটা কিন্তু আসলে খুব কঠিন কিছু না, জাস্ট বুঝতে পারলেই না এটা দুনিয়ার সবচেয়ে। এখন আসো সবচেয়ে সহজ একটা করব, এর চেয়ে সহজ আর হতে পারে না রাইট ফর্ম অফ ভার্ব। চলো আমরা করি। এই স্টোরিটা আমরা সবাই শুনেছি, জেরি, ঠিক না, একটা অরফ্যান থাকে, রাইট, তার মানে অনাথ। এই গল্পটা আমরা কম বেশি ছোটবেলা অনেকেই স্টোরি বুকগুলোতে পড়েছি। দেখি কি বলেছে এখানে, জেরি ইজ অ্যান অরফ্যান, ওকে, হি ড্যাশ টু দ্য অরফ্যানেজ এট দ্য এজ অফ 4। দেখো এট দ্য এজ অফ 4 এটা হচ্ছে এমন একটা ইন্ডিকেটর, ওই যে ওয়ান্স আপন এ টাইম, ইয়েস্টারডে, অ্যাগো, ওইরকম এট দ্য এজ অফ 4, 4 বছর বয়সে। তাই এখানে ভার্বটা আলটিমেটলি কি হয়ে যাবে, V2 হয়ে যাবে, ভার্বের পাস্ট ফর্ম হয়ে যাবে। ওকে, তাহলে জেরি ইজ অ্যান অরফ্যান, হি কেম টু দ্য অরফ্যানেজ এট দ্য এজ অফ 4, হি ড্যাশ হিজ প্যারেন্টস। তাহলে ঘটনা সব পাস্ট টেন্সে ফ্লো হচ্ছে না, পাস্ট টেন্সে ফ্লো হলে এটা কি হবে, লস্ট হবে। খুবই ইজি, তাই না? ইজি লাগতেছে, ইজি লাগবে, পরীক্ষাও ইজি লাগবে ইনশাআল্লাহ, জাস্ট মনোযোগ দাও। হি লস্ট হিজ প্যারেন্টস ইন হিজ ইনফ্যান্সি, একদম শিশুকালীন অবস্থায় সে হারিয়েছে। Then he dashed to the care of the orphanage। এখন সে কি নিজে আসতে পেরেছে? বলো, সে তো তার বাবা মাকে হারিয়ে ফেলেছে, দুঃখের একটা ব্যাপার। এখন সে কি নিজে অরফ্যানেজে আসতে পারে? আমাকে বলো, তোমার মাথায় কি হিট করে, মাথায় হিট করাও, অসম্ভব না। তার মানে এখানে কমিট আছে না, আমার অ্যান্সারটা হবে ওয়াজ কমিটেড। যেহেতু হি আছে তাই ওয়াজ, এবং ওয়াজ কমিটেড দিয়ে বোঝাচ্ছে যে আলটিমেটলি তাকে কি করা হয়েছিল, আনা হয়েছিল। কি করা হয়েছিল? তাকে আনা হয়েছিল। হি ওয়াজ কমিটেড টু দ্য care of the orphanage. He was committed to the care of the orphanage. He could hardly, কি করতেছিল দেখো, he could hardly dash his parents memory। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, এখানে চিন্তা করি যে এই যে he could hardly কি আছে, সবচেয়ে সহজ কিন্তু এটা, এই যে could আছে না, তাহলে এই যে could আছে এখানে, এই could এর পর এটা অ্যাডভার্ব, তাহলে he could hardly recollect। দেখো এই যে could hardly recollect, কত সুন্দর একটা ফর্ম, এবং এটা বারবার পরীক্ষায় আসবে। মোডাল ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব, লিখে রাখো, ঠিক আছে, মোডাল ভার্ব, অ্যাডভার্ব, মেইন ভার্ব। তাহলে দেখো he could hardly recollect his parents memory in spite of, তোমরা সবাই জানো কি হবে, বলো সবাই বলো, in spite of being an orphan। এটা আমরা মুখস্থ হয়ে গেছে আমাদের, ঠিক না? এটা দেখলেই সবার চোখটা কেমন জলজল করা শুরু করে, ওয়াও আমি তো এটা পারি। তাহলে in spite of being an orphan he had developed a strong fabric of কি morality। অনেক ক্ষেত্রে না রুলসও মানে ম্যাটার করে না, তুমি যদি সেন্টেন্সটা পড়ে বুঝতে পারো, ও সেন্টেন্সের ধরনটা এমন, শেষ, অ্যান্সার লিখে দাও, ডান, পারফেক্ট। তাহলে in spite of being what, in spite of being an orphan he had developed a strong fabric of morality, his inimitable morality dash him। তার মানে ঘটনা সব পূর্বের, তার মানে drew, কি হবে, drew, drawn। তাহলে drew him close to the writer, যে গল্পের লেখক ছিল এবং যে হচ্ছে সেখানে এসেছিল ওই গল্পে, the writer dash with him। এই লাইনটা আমরা সবাই জানি, কি হয়, রাইটার তার দ্বারা খুব দারুণভাবে বিমোহিত হয়েছিল। দ্যাট মিন্স দ্য রাইটার ওয়াজ ইমপ্রেসড, প্যাসিভ মুড, কি মুড, প্যাসিভ মুড, দ্য রাইটার ওয়াজ
impressed with him. She started, তো বুঝতেই পারছো এখানে একটা ভার্ব আছে, তাহলে একটা ভার্ব আর একটা ভার্ব যদি পাশাপাশি বসে বা সেন্টেন্সে থাকে যে কোনো অংশে, তাহলে ওই অংশে আমরা এটা ভিআইএনজি হিসেবে যোগ করি। তাহলে তোমরা সবাই এখানে শো এর জায়গায় কি লিখে দিবে? শোয়িং লিখে দিবে। কি লিখবে? শোয়িং। হি স্টার্টেড শোয়িং অ্যাফেকশন ফর হিম। সে কি করছে? তার জন্য মায়া মমতা দেখানো শুরু করলো, তাই না? সবাই আমরা চাই এটা। জেরি ড্যাশ হার ফর হিজ মাদার, তার মানে জেরি টুক হার, তাকে নিয়েছিল। জেরি টুক হার ফর হিজ মাদার, জেরি তাকে মা ভেবে নিয়েছিল। কি ভেবে নিয়েছিল? মা ভেবে নিয়েছিল। তার মানে এর পরের লাইন, হি ফেব্রিকেটেড, সে তৈরি করেছিল একটা মিথ্যা। হি ফেব্রিকেটেড এ লাই ড্যাশ হার হার্ট টু উইন হার হার্ট। কি হবে? টু উইন হার হার্ট। কি হবে? টু উইন হার হার্ট। তাহলে এখানে কিন্তু আমরা আবার ইনফিনিটিভের ইউজটা করলাম। আমরা বলেছিলাম না ক্লাসের শুরুতেই যে ইনফিনিটিভের ইউজগুলো আমরা কখন করব? বাধ্য হয়ে গেলে, মানে আর পাচ্ছি না কিছু। দেখো আমি কি বলছি? ফেব্রিকেটেড আ লাই ড্যাশ হার হার্ট উইন হার হার্ট উইনিং হার হার্ট। ও টু উইন হার হার্ট মানে তার কোনো একটা কিছু করছে। কি করছে? তার মন জয় করছে। সো মন জয় করে নিতে হলে আমাকে কি করতে হবে? এই যে টু উইন হার হার্ট, তার মানে ইনফিনিটিভের ইউজটা করতে হবে। ঠিক আছে, ইনফিনিটিভের ইউজটা করতে হবে। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আমরা কোথায় চলে যাব? আমাদের পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা আরো ইন্টারেস্টিং। ওয়াও, কারা কারা ফুটবল খেলো আমাকে জানাবা, অবশ্যই আমাকে অবশ্যই কমেন্টসে জানাবা কারা কারা ফুটবল খেলো, ফুটবল পছন্দ করো। এখন এর কোশ্চেনটা ফুটবল নিয়ে। ফুটবল ইজ এ ফেভারিট গেম। ফুটবল কি? ফুটবল আমাদের জন্য একটা ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। ইট ড্যাশ বিটুইন, এখন ফুটবল তো নিজে নিজে অ্যারেঞ্জ হয় না, হয়? ফুটবল কি নিজে নিজে অ্যারেঞ্জ হয়? কখনো না। তাহলে ইট ইজ অ্যারেঞ্জড, কি হবে? প্যাসিভ মোডে। ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস, এই যে বিটুইন আছে তাই এখানে দুই, বিটুইন টু টিমস ড্যাশ। তাহলে আমরা কি করেছি? অলরেডি একবার ভার্ব ইউজ করেছি না? তাহলে এই ভার্বটা যেন কি হবে? বারবার আসতেছে কিন্তু এক্সামে, তোমাদের সময়ও আসবে, ভুল করো না কিন্তু। তাহলে কি হবে? কন্টেইনিং। কি হবে? কন্টেইনিং। ইট ইজ অ্যারেঞ্জড বিটুইন টু টিমস কন্টেইনিং 11 প্লেয়ার্স ইচ। দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস ড্যাশ দেয়ার গ্রুপস, তার মানে ক্যাপ্টেন্স আছে তাই এখানে প্লুরাল ভার্ব লিড দেয়ার গ্রুপস। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং এন্ড এনজয়েবল গেম এভার। Most exciting and enjoyable game ever dash ever played across the world. It dash for an hour. It হচ্ছে impersonal pronoun singular, তাই এখানে as যুক্ত হবে। It runs for an hour and a half with an interval after half of the time. তাহলে বোঝার চেষ্টা করো। It runs for an hour, 1 ঘন্টার জন্য, and a half তার মানে কি আলটিমেটলি 1.5 ঘন্টার জন্য, with an interval একটা বিরতি দেয়, after half of the time being over। কি হবে? ওই যে being over। Any football tournament dash between two teams, তার মানে এখানে কি হবে? খেয়াল করো, বোঝার চেষ্টা করো। এখানে কিন্তু এই দেখো ক্যান আছে, বি আছে, তার মানে অলরেডি মোডাল ভার্ব আছে, অলরেডি আমাদের কি আছে? মেইন ভার্ব আছে। তাহলে স্টুডেন্টস আমরা কি শিখেছিলাম? একটু মনে করি। ও আমরা এখানে প্রেজেন্ট পার্টিসিপল অথবা পাস্ট পার্টিসিপল বসাতে পারবো, তাই না? তাহলে একটু বোঝার চেষ্টা করি। এনি ফুটবল টুর্নামেন্ট ড্যাশ বিটুইন। এখন ফুটবল টুর্নামেন্ট একবার যখন তুমি আয়োজন করে ফেলো, এটা চলতে থাকে, রাইট? কিন্তু আলটিমেটলি ওই ফুটবল টুর্নামেন্টকে নিয়েই তো তুমি পড়ে থাকো না, গেমগুলো চলতে থাকে, দ্যাটস ইট। সো আলটিমেটলি এটা একটা কি? এটা একটা নিষ্ক্রিয় ব্যবহার, এটা কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে না। ফুটবল টুর্নামেন্ট জাস্ট একটা নামে আছে। সো এনি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জড বিটুইন, এখানে আর আমরা অ্যারেঞ্জিং দিব না, কি দিব? অ্যারেঞ্জড বিটুইন টু স্ট্রং টিমস, রাইট? বা টু টিম মাইট উইন দ্য আদার টিম স্কোরিং আ গোল। কি বলবো আমরা আলটিমেটলি না, two strong teams can be exciting। তাহলে দেখো any football tournament arranged between two teams or two strong teams can be exciting। ব্রাজিল আর্জেন্টিনা, তাই না? ব্রাজিল আর্জেন্টিনা জার্মানি, ভালো লাগে না ফুটবল খেলা দেখতে? সো এই হচ্ছে ব্যাপারটা। তাহলে strong teams can be exciting। ওকে, exciting এখানে একটা অ্যাডজেক্টিভ। the result dash almost unpredictable, the result remains। কেন? কারণ রেজাল্টটা হচ্ছে কি?
সিঙ্গুলার, তাহলে the result remains almost unpredictable till the end because any team might win। এই যে দেখো might হচ্ছে আমাদের কি probability, বলেছিলাম না ক্লাসের শুরুতে, একই ইউজ বারবার দেখো এইগুলোই আসবে। তাহলে might win the other team scoring a goal। ভাই স্কোরিং কেন হলো, এটা কি আর বলতে হবে ভাইয়ার স্কোরিং কেন হলো? তার কারণ হচ্ছে অলরেডি তুমি might win বলেই ফেলেছো, তার মানে তোমার অলরেডি অক্সিলারি ভার্ব আর মেইন ভার্ব হয়ে গেছে। সো এখানে আরেকটা ভার্ব বসলে ভার্বের এই ফর্মটাতেই বসাতে হবে, পার্টিসিপল ফর্মে, প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে। তাহলে দ্য রেফারি ইজ টু সি ওয়েদার রুলস এন্ড অর্ডারস ড্যাশ বাই দ্য প্লেয়ার্স। তাহলে রুলস এন্ড অর্ডার দিয়ে কি প্লুরাল কিছুকে বোঝাচ্ছে, তার মানে প্লেয়াররা এটা মেনটেন করছে কিনা, তার মানে কি হবে আর মেনটেইনড, কি হবে আর মেনটেইনড, এবং এটাই হচ্ছে আমাদের কি সেই প্যাসিভ মোডটা। তাহলে বুঝতেই পারছো ব্যাপারগুলো। আমরা যদি একটু খানিকটা গুরুত্ব দিয়ে একটু পড়ার চেষ্টা করি, আমরা কিন্তু ইজিলি অ্যান্সার লিখতে পারবো, এবং অ্যান্সার আমাদের পক্ষে সঠিকভাবে লেখাই সম্ভব। শুধু কি করতে হয়, শুধু একটা জিনিস করতে হয়, সেটা কি যে আমরা বেসিকের দৌড়ানোর দরকার নেই, আমরা বেসিকের পিছনে না দৌড়িয়ে আমরা জাস্ট চেষ্টা করব প্র্যাকটিসের মাধ্যমে আমরা অ্যান্সারগুলো বের করে আনতে পারি কিনা। এবং ধরো প্র্যাকটিস করতে গিয়ে রুলস পড়ে ফেলেছি, কতগুলো রুলস আমরা পেয়েছি, শুধুমাত্র এই জিনিসটাই আমাদের দরকার, আর কিচ্ছু না। জাস্ট আমরা রুলস গুলো বুঝতে পারছি কিনা এবং এদেরকে অ্যাপ্লাই করতে পারছি কিনা। যদি সেটা করতে পারি তাহলে আমাদের জন্য ইট উইল বি মোর দেন এনাফ, আমাদের জন্য ইট উইল বি মোর দেন এনাফ। তাহলে দেখো এই কোশ্চেনটা খুব অদ্ভুত সুন্দর একটা কোশ্চেন, প্যারেন্টসদের নিয়ে। চলো চেষ্টা করি। প্যারেন্টস মনে রাখবে, প্যারেন্ট হচ্ছে ইদার পিতা অর মাতা, তার মানে সিঙ্গুলার, এর সাথে এস যোগ হলে সেটা প্লুরাল। তাহলে প্যারেন্টস আর ব্লেসিংস, তাই না, মা বাবা, উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাই না। তাহলে প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস, প্যারেন্টসরা আসলে আমাদের জন্য ব্লেসিংস, তাই না, গড থেকে আসা ব্লেসিংস। তাহলে প্যারেন্টস আর ব্লেসিংস অফ গড টু আস ওয়েন আ চাইল্ড, এখানে বিয়ার আছে না, তার মানে চাইল্ড কি হয়, জন্মগ্রহণ করে। চাইল্ড হচ্ছে সিঙ্গুলার, চিলড্রেন হচ্ছে কি প্লুরাল। তাহলে when a child is born, when a child is born their joys, এই their joys কাদের, পিতামাতার, প্যারেন্টসদের। সো their joys এটা প্লুরাল, তাই প্লুরাল ভার্ব। এই যে no bounds, they dash think of dash, তার মানে they start, প্রেজেন্ট টেন্সে আসে সব। তাহলে they start, এখানে পরের ভার্বটা অবশ্যই কি হবে, থিংকিং হবে। কেন, ওই যে আমরা শিখেছি V1 V2 পরপর দুটো ভার্ব থাকলে মেইন ভার্বের পরের ফর্মটা এরকম হয়। তাহলে they start thinking of, আমরা এটাও শিখেছি এই অফ প্রেপোজিশনের পরে কি হয়, এই প্রেপোজিশনের পরে VING হয়। দেখো কত সহজ নিয়মগুলো, কত ইজিলি তুমি শিখতে পারো, তাহলে think of nursing, দেখো নার্সিং আবার এন দিয়ে যুক্ত করে ফেলেছে, তাহলে এখানেও ব্রিংইং হবে, কি হবে, ব্রিংইং হবে, ব্রিংইং আপ, গড়ে তোলা, ব্রিংইং আপ their children, they dash safe under the custody of their parents, they remain, একদম নরমাল ভার্বের প্লুরাল ফর্ম, they remain safe under the custody of their parents since birth, জন্ম থেকেই। parents never mind, মনে রাখবে এই নেভার হচ্ছে একটা অ্যাডভার্ব, এই মাইন্ড হচ্ছে একটা ভার্ব। তোমরা অনেকেই দেখবা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসে উড ইউ মাইন্ড, এটা অনেকে বুঝে না, মনে করে উড ইউ মাইন্ড থাকলে এটা লিখতে হয়, বোকা, এই মাইন্ড হচ্ছে একটা ভার্ব। আর এই যে V1 আর V2 যদি এটা VING, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসে, তোমাদের বোর্ড কোশ্চেনে আসে। তাহলে প্যারেন্টস নেভার মাইন্ড টেকিং পেইনস হবে, কি হবে, টেকিং পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, উই ড্যাশ নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, তার মানে আমরা কি লিখবো, উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, কখনোই আমাদের পিতামাতাকে না আমরা কষ্ট দিব না, রাইট, আমরা কখনোই তাদের অমান্য হব না। এটাই ছিল আমাদের লাইনটা। তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করব, এন্ড এইটা প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের মোটামুটি কভার আপ হয়ে যাবে। সো আমরা একদম লাস্ট প্র্যাকটিসটায় চলে এসেছি, এবং এটা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা প্রত্যেকটা টাইপ দেখলাম,
টাইপের মধ্যে যে এক্সাম্পলস গুলো আছে, তার মানে বোর্ড কোশ্চেন গুলো এসেছে, সেগুলো দেখলাম। প্রত্যেকটা সলভ করার ক্ষেত্রে আমরা ভ্যারিয়াস রুলস গুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সেন্টেন্সের কোন কোন অংশে কোন আঙ্গিকে ভয়েস গুলোকে কিভাবে সাজাতে হয়, ভার্বের ফর্ম গুলোকে কিভাবে অ্যাকর্ডিং টু দ্য টেন্স সাজাতে হয়, সবই দেখলাম। সো আমরা লাস্ট কোশ্চেনটায় এটার একটা কি দেখবো, একটা মিক্সড রিঅ্যাকশন দেখবো, রাইট? তাহলে চলো আমরা শুরু করি একদম। ওকে, নিউজপেপার ড্যাশ অ্যাজ দ্য পিপলস পার্লামেন্ট। আচ্ছা, একটা সময় না নিউজপেপারই ছিল মানুষের খুবই বিনোদনের একটা জায়গা, এবং নিউজপেপার কিন্তু খুবই নলেজ আহরণ করা যায়, কি করা যায়, নলেজ আহরণ করা যায়, এমন একটা জায়গা ছিল। তাহলে আমরা যদি একটু চিন্তা করি যে এই যে কনসিডার দেওয়া আছে, মানুষ তো নিউজপেপারকে কনসিডার করে, নিউজপেপার নিজে নিজেকে কিন্তু কনসিডার করে না, তাই না? তাহলে আমরা যদি চিন্তা করি নিউজপেপার ইজ considered, কি লিখবো আমরা, নিউজপেপার ইজ considered as the people's parliament, কি লিখবো আমরা, people's parliament, the newspaper dash। তাহলে একটা নিউজপেপার সিঙ্গুলার, তাহলে এখানে প্লেস লিখে ফেলবো ইজিলি, দেখছো থার্ড পারসন সিঙ্গুলার বারবার আসে, প্রতিটা এক্সামে আসে। the newspaper plays a vital role, ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, essential, important, তাহলে the newspaper plays a vital role in modern civilization, it dash to be the mirror of the world। এখন এটা নিজে নিজেকে তো বলে না, এটাকে বলা হয়, তাহলে কোন ফর্মে হবে, প্যাসিভ ফর্মে হবে। তাহলে ইট ইজ কল্ড, কি হবে, ইট is called, কি হবে, it is called to be the mirror of the world। we must dash the habit of reading the newspaper daily। তাহলে এটা নিশ্চয়ই একটা টোটাল অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্স, তাহলে অ্যাক্টিভ ভয়েসে থাকলে মাস্টের পরে আমরা কি বসাবো, ভার্বের বেস ফর্ম বসাবো। তাহলে we must develop the habit of reading newspaper। খেয়াল করো বাবারা, এই অফের পরে কিন্তু ভিআইএনজি আছে, তার মানে আমরা প্রত্যেকটা অংশে যখন ভালো করে রিডিংটা পড়বো আমরা শিখে ফেলতে পারবো যে কোথায় কিভাবে ভার্বগুলো বসছে। It helps us acquiring general knowledge which is essential। দেখো এখানে vital বলেছিল, এখানে essential বলেছে, একই জিনিস, which is essential for our education। Nobody dash contact with the outside world without reading newspaper। এখন অনেকেই তাড়াহুড়া করে কি লিখবে জানো, nobody maintains। ভাইয়া আমাকে নাম্বার দেনও দেয়নি, মেনটেন্স লিখেছি, ভুল। কেন? এখানে বুঝিয়েছে যে কেউ পারে না, কেউ কি করতে পারে না, পারে না। তার মানে nobody can, তারপরে এটা লিখে দাও, nobody can maintain contact with the outside world, বাইরের পৃথিবীর সাথে। এখন হয়তো তোমরা নিউজপেপারকে বলবে না, বলবা ভাই ওয়েব আছে, ফেসবুক আছে, গুগল আছে, বুঝতে পারছো, এগুলো বলবা, তাই না? ওকে, তারপরে দেখো এই যে উইদাউট একটা প্রেপোজিশন, এরপরে এই যে দেখো বিআইএনজি, দেখছো, প্রুফ। তাহলে উইদাউট রিডিং নিউজপেপার, mere bookish knowledge dash not sufficient in the struggle of life। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করি, এখানে আমরা কি বসাবো, অবশ্যই অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, তাই না? তাহলে mere bookish knowledge might be not sufficient, আমরা কি বলতে পারি, might be, কি বলতে পারি আমরা, probability বোঝাতে পারি, probability, might be modal verb main verb, might be not sufficient in the struggle of life। a man who, আবার সেই রিলেটিভ প্রোনাউন, দেখছো আমরা লাস্ট এই পার্টিকুলার কোশ্চেনেও যতগুলো এতক্ষণ ধরে পড়লাম সবই চলে আসতেছে। এই যে হু হচ্ছে কি রিলেটিভ প্রোনাউন, একদম শুরু থেকে পড়ে আসছিলাম। তাহলে হু এর আগে কি আছে, অ্যান্টিসিডেন্ট আছে, অ্যান্টিসিডেন্ট কি, এই যে নাউন অ্যান্টিসিডেন্ট। তাহলে এ ম্যান হু ড্যাশ কি হবে, ডু নট না ডাজ নট, বলো কমেন্টে বলো, হবে ডাজ নট, কি হবে, ডাজ নট, does not read, not কিন্তু এখানে একটা অ্যাডভার্ব। তাহলে who does not read newspaper daily is like a frog in the narrow well। তুমি কি চাও একটা ফ্রগ হয়ে থাকতে একটা ওয়েলের মধ্যে, চাও না, তাই না? তাহলে পড়তে হবে বেশি বেশি করে। being ignorant of the current topics he cannot dash part, he cannot take part। একদম সিম্পল, আমার মোডাল ভার্ব আছে, আমি ভার্বের বেস ফর্ম বসিয়ে দিলাম, he cannot take part in the talks and discussions in an enlightened society and he dash like a fish out of water in it। তাহলে এখন আমাদের কি লিখতে হবে, and he lives like a fish out of water in it। মানে মনে হয় যেন মাছটা পানির বাহিরেই চলে আসছে, ইগনোরেন্ট, জানে না কিছু, নলেজ নেই, তো তাই তো মনে হবে, তাই না? হঠাৎ করে সোসাইটির কারোর সাথে উদ্বোস করতে হলে সে তো জানবে না কিভাবে কথা বলতে হয় বা কিভাবে মানুষদের সাথে বিভিন্ন জেস্চারে আমার কি করতে, আলাপ আলোচনায় মিশতে হয়। so that is what they have saying, right? They have said that we dash for reading a newspaper daily। তার মানে আমরা কি বলি, we should ask,
উই শুড আস্ক ফর রিডিং অফ নিউজ পেপার ডেইলি, মানে আমাদের উচিত যে নিউজ পেপার ডেইলি যে আমরা পড়ার ব্যাপারটা আমাদের নিজে একটু কি করা উচিত, এই অভ্যাসটা তৈরি করা উচিত। সো উই শুড আস্ক ফর রিডিং অফ নিউজ পেপার ডেইলি। সো আমরা এই যে এতগুলো কি করলাম, রাইট ফর্মস অফ ভার্বসের প্র্যাকটিস করলাম। এই প্র্যাকটিসগুলো আমরা তখনই কাজে লাগাতে পারবো যখন আমরা কি করতে পারবো, যখন হচ্ছে এই জিনিসগুলোকে আমরা আরেকবার ঠান্ডা মাথায় বুঝতে পারবো। সো এই ক্লাসটা যারা A to Z তোমরা করবে তারা অবশ্যই রাইট ফর্মস অফ ভার্বসের যতগুলো রুলস আছে সবগুলো তোমরা ক্লিয়ার করে ফেলতে পারবে। এবং আরেকটা জিনিস, অবশ্যই এগুলোকে একটু খাতায় টুকে রেখো, তাহলে পরীক্ষার আগের রাতে তুমি যখন ওই খাতাটা দেখবে, তুমি যখন এই ক্লাসটা করার পর যতগুলো রুলস তুমি খাতায় লিখেছো, ওই খাতাটা যখন তুমি দেখবে তখন তোমার চোখের সামনে একদম সবকিছু কি করবে, সবকিছু ভাসতে থাকবে। ও আচ্ছা, এইভাবে হয়। দেখবে পরীক্ষার হলে গিয়ে রাইট ফর্মস অফ ভার্বসে তুমি এইরকম কোশ্চেনই পাচ্ছ, 110% এই টাইপের কোশ্চেনই পাচ্ছ। সো একটাই কথা বলবো, ক্লাসটা সম্পূর্ণভাবে করে ফেলো। অবশ্যই ক্লাসটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবে এবং তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবে। দেখা হবে পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসের টপিক থাকবে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ স্পেশাল ওয়ার্ডস। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।